Assalamu alaikum. Welcome to lecture 4 of induction motor, and today we'll discuss about the torque speed characteristics of induction motor. So আমরা জানি যে এটা ইন্ডাকশন মোটরে যে রোটর থাকে, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, একটা স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরটা হচ্ছে কতগুলো কন্ডাক্টর দিয়ে একটা বানানো একটা কেজের মতো বা খাঁচার মতো। সো আমি যদি এটাকে হচ্ছে একটা রোটরের ক্রস সেকশন হিসেবে চিন্তা করি, তো এই কন্ডাক্টর গুলো অনেকটা এরকম ভাবে আহ, থাকবে। দ্যাট মিনস এটা আমি একটা ক্রস সেকশন দেখতেছি, এন্ড এই কন্ডাক্টর গুলোর হচ্ছে জাস্ট টার্মিনাল গুলো এখানে দেখা যাচ্ছে। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমরা যদি স্টেটর একটা থ্রি ফেজ ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এবং এটা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড বলি আমরা, এটা হচ্ছে বিএস। আর এটা ওমেগা সিঙ্ক বা মানে সিনক্রোনাস স্পিডে এটা হচ্ছে ইউনিফর্মলি ঘুরতে থাকে এই ম্যাগনেটিক ফিল্ডটা। তো এইটার মানে রোটেশনের ডিরেকশন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, এবং এটা হচ্ছে ওমেগা সিঙ্ক যে ভেলোসিটি আছে এটা নিয়ে ঘুরতেছে। তো যেহেতু এখানে কন্ডাক্টর বারগুলোর সাপেক্ষে বিএস এর একটা রিলেটিভ ভেলোসিটি আছে, অর্থাৎ বিএস ঘুরতেছে। তো এই জন্য এই কন্ডাক্টরের যে বারগুলো আছে, এখানে যে কন্ডাক্টর বারগুলো আছে, এদের মধ্যে কিন্তু একটা ভোল্টেজ ইনডিউস হবে, একটা ইএমএফ ইনডিউস হবে। এন্ড আমরা ইএমএফ এর মানে যে ইনডিউসড ইএমএফ, সেটার ভ্যালু আমরা হচ্ছে জানি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিজিক্সের কনসেপ্ট থেকে, যে ইনডিউসড ভোল্টেজ হচ্ছে ভিএলবি সাইন থিটা, অথবা যদি আমি ভেক্টর ফর্মে লিখি ভি ক্রস বি ইন্টু এল। এবং এটা ভোল্টেজ যেহেতু স্কেলার রাশি, সো আমার এখানে হচ্ছে ম্যাগনিটিউড নিতে হবে। তো এই এল হচ্ছে লেন্থ অফ কন্ডাক্টর, দ্যাট মিনস এই যে এই কন্ডাক্টর গুলো আছে এগুলোর লেন্থ, অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি আমার রোটরের লেন্থ। অর্থাৎ যদি স্কুইরাল কেজ রোটরটা এরকম হয়ে থাকে, এই যে কন্ডাক্টর গুলো এরকম থাকবে, আর এই হচ্ছে রোটরের লেন্থ, হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, এটা হচ্ছে এল। আর এখানে ভি হচ্ছে যে ভেলোসিটিতে মানে এখানে এই যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের কন্ডাক্টর বার, এদের মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি থাকবে সেটাই হচ্ছে আমার এই ভি। আর বি হচ্ছে আমার এখানে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড বিএস। তো এখানে আর এখান থেকে আমাকে হচ্ছে ইনডিউসড ভোল্টেজের ডিরেকশনটাও বের করা জানতে হবে। তো আমরা জানি যে যখন দুইটা ভেক্টরকে আমরা ক্রস প্রোডাক্ট করি, তার ক্রস প্রোডাক্টের যে রেজাল্টটা থাকে, সেই ক্রস প্রোডাক্টের রেজাল্টটা হচ্ছে এই দুইটা ভেক্টরের এই দুইটা ভেক্টর যে প্লেনে অবস্থান করে, তার থেকে পারপেন্ডিকুলার ভাবে হচ্ছে এর ক্রস মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা থাকে। দ্যাট মিনস এটা যদি ভি হয়ে থাকে এবং এটা যদি বি হয়ে থাকে, এরা একই প্লেনে অবস্থান করতেছে, অর্থাৎ এরা কিন্তু সেম প্লেনে আছে। ইন দ্যাট কেস এদের ক্রস প্রোডাক্টের যেই রেজাল্টটা, সেটা হবে হচ্ছে এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। দ্যাট মিনস এই প্লেনের উপরেই পারপেন্ডিকুলার অবস্থায় থাকবে। এটা হচ্ছে ভি ক্রস বি এর ডিরেকশন। ওকে, সো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা, তো আমরা এখানে প্রথমে বলছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা কন্টিনিউয়াসলি সিনক্রোনাস স্পিডে রোটেট করতেছে। তো আমি উল্টা ভাবেও বলতে পারি যে মানে প্রথমে যেটা বলছিলাম, স্টেটর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে এবং রোটরের কন্ডাক্টর গুলো হচ্ছে স্থির। আমি যদি উল্টা ভাবে বলি যে ম্যাগনেটিক ফিল্ডটা স্থির, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে আমি রেফারেন্স হিসেবে ধরলাম, ইন দ্যাট কেস রোটরের যে কন্ডাক্টর গুলো আছে তারা এর উল্টা দিকে ঘুরতেছে ঘুরতেছে কারণ এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট থেকে আমরা জানি যে আমি যদি বিএস কে রেফারেন্স হিসেবে ধরি, ইন দ্যাট কেস কন্ডাক্টর অর্থাৎ রোটরের যে স্পিডটা সেটা তার উল্টা দিকে হবে, অর্থাৎ আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা ছিল আমাদের। সো আচ্ছা, আরেকটা, হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে রোটরটা অবভিয়াসলি ক্লকওয়াইজ ঘুরবে, বা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট থেকে এটা ক্লকওয়াইজ ঘোরার কথা। তো এখানে যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা আছে, এটা সাপোজ এরকম, এটাকে আমি স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড বলতেছি। আর এখানে হচ্ছে এই যে রোটরটা যে রোটেট করতেছে, সাপোজ রোটরটা তো আমি বলছি যে বিএস এর সাপেক্ষে ক্লকওয়াইজে রোটেট করতেছে। তো যদি ক্লকওয়াইজ রোটেট করে, এর ভেলোসিটি ডিরেকশনটা হবে এর অ্যাঙ্গুলার, এর রোটেশনের যে দিকটা আছে তার সাথে একটা স্পর্শক বরাবর, অর্থাৎ ট্যানজেন্ট বরাবর। এইটাই হচ্ছে আমার ভেলোসিটির ডিরেকশন বা ভেলোসিটি যেটা থাকে। তো দেখা যাবে যে এইখানে এইখানে যে কন্ডাক্টরটা আছে, সেই কন্ডাক্টরের জন্য বিএস এবং ভি এর যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তার মানে আমার এখানে ইনডিউসড ভোল্টেজের যেই ইকুয়েশনটা আছে, এখানে কিন্তু সাইন থিটার ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। দ্যাট মিনস এই কন্ডাক্টরের সবচেয়ে ম্যাক্সিমাম ভোল্টেজটা ইনডিউস হবে, এবং এর পাশে যে কন্ডাক্টরগুলো আছে তাতে হচ্ছে তুলনামূলক কম ভোল্টেজ ইনডিউস হবে। তো এই পয়েন্টে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ ইনডিউস হচ্ছে। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে বি এবং ভি এর ক্রস প্রোডাক্ট থেকে আমরা বলতেছি যে বি আর ভি যদি একই প্লেনে থাকে, তাহলে ইনডিউসড ভোল্টেজটা এই প্লেন থেকে পারপেন্ডিকুলার ভাবে বের হবে। দ্যাট মিনস
এই যে উপরের দিকে যে কন্ডাক্টর গুলা আছে, দ্যাট মিনস মোটামুটি এই কন্ডাক্টর গুলা, এদের ক্ষেত্রে দেখা যাবে যে ম্যাগনেটিক সরি এই ইনডিউসড ভোল্টেজের ডিরেকশনটা হবে আউট অফ দ্য পেজ। দ্যাট মিনস এরা সবাই হচ্ছে, আমি ডট দিয়ে বুঝাবো এদেরকে, এইটাও ডট থাকবে, এবং এদের মধ্যে ম্যাক্সিমামটা হবে হচ্ছে এই পয়েন্টে যেখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর বাকি পয়েন্টগুলোতেও ভোল্টেজ থাকবে কিন্তু ভ্যালু কম থাকবে। আর এর অপোজিট দিকগুলাতে এইখানে এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে আমি যখন থাকবো, তখন হচ্ছে ভেলোসিটি, যেহেতু এটা এইভাবে ঘুরতেছে ক্লকওয়াইজ, তাহলে এই পয়েন্টে এসে আমার ভেলোসিটি ডিরেকশন থাকবে হচ্ছে এইদিকে, অর্থাৎ এটা স্পর্শক আঁকলাম বা ট্যানজেন্ট আঁকালাম, এখান থেকে হচ্ছে ভি এর ডিরেকশনটা পাইলাম। তো এখন ভি এর ডিরেকশন যদি এইটা হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যদি এইটা এই দিকেই থাকে, সেম ম্যাগনেটিক ফিল্ডকে যেহেতু আমি রেফারেন্স ধরছি বা আপেক্ষিক বিএস সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতেছি, তো বিএস কে তো আমি কনস্ট্যান্ট ধরছি বা স্থির আছে ধরে নিছি, এই কারণে বিএস এর ডিরেকশনটা একই আছে, জাস্ট ভি যে কোয়ান্টিটি ছিল ভেক্টর কোয়ান্টিটি, সেটা 180 ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেছে এইদিকে। প্রথম কেস অর্থাৎ উপরের দিকের কন্ডাক্টর গুলোর জন্য ভি এর ডিরেকশন ছিল এটা, এবং নিচের দিকে যে কন্ডাক্টর গুলো আছে এরা, এদের জন্য হচ্ছে ভি এর ডিরেকশনটা এইদিকে। তো ভি এর ডিরেকশন যখনই উল্টা হয়ে গেল, তখন কিন্তু এই যে ভি ক্রস বি প্রোডাক্টটা, এই ক্রস প্রোডাক্টের ভ্যালু কিন্তু উল্টা হয়ে যাবে। দ্যাট মিনস এইখানে উপরের কন্ডাক্টর গুলোর জন্য যেহেতু ইনডিউসড ভোল্টেজের ডিরেকশন ছিল আউট অফ দ্য পেজ, সো নিচের দিকের গুলোর জন্য হবে হচ্ছে ইনটু দ্য পেজ। তো ইনটু দ্য পেজের জন্য আমরা হচ্ছে ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি, ইনটু দ্য পেজ। আর হ্যাঁ, ইনটু দ্য পেজ হয়ে গেল, তো আমি উপরের গুলো পেয়ে গেলাম, নিচের গুলো পেয়ে গেলাম। তো এই ডট দিয়ে আউট অফ দ্য পেজ বোঝায়, ক্রস দিয়ে ইনটু দ্য পেজ বোঝায়। আর এখন বাকি আছে দুইটা কন্ডাক্টর। তো এই দুইটা কন্ডাক্টরের জন্য যেটা হবে সেটা হচ্ছে যখন এটা ঘুরতে থাকবে, এই কন্ডাক্টরের জন্য রিলেটিভ ভেলোসিটি এই দিক বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এই দিকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কিন্তু এই বরাবরই ছিল, এই যে বিএস যে বরাবর আছে ওই বরাবরই থাকবে। তো এই পয়েন্টে এসে দেখা যাবে কি বিএস আর এই যে অ্যাঙ্গেল বিএস আর হচ্ছে ভি, এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল ওটা জিরো হয়ে যাবে। তো অ্যাঙ্গেল জিরো হয়ে যাওয়ার মানে তো ইনডিউস ভোল্টেজটা ওই সাইন থিটা সাইন জিরো ভ্যালু জিরো হয়ে যাবে। তো ইনডিউস ভোল্টেজটা জিরো হয়ে যাবে। এই কন্ডাক্টরের জন্য কিন্তু কোনো ইনডিউস ভোল্টেজ থাকবে না, এখানে কোনো ইনডিউস ভোল্টেজ নাই। আবার এইখানে এর জন্য কিন্তু সেম কেস, এখানেও হচ্ছে ভেলোসিটি ডিরেকশনটা এইদিকে এবং বিএস এর ডিরেকশনটা এইদিকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে জিরো বা 180 যেটাই বলি না কেন। তো এখানেও কিন্তু কোনো ইনডিউস ভোল্টেজ থাকতেছে না আলটিমেটলি। সো এখানে দেখা যাচ্ছে যে উপরের কন্ডাক্টর গুলোতে হচ্ছে ভোল্টেজের ডিরেকশন আউট অফ দ্য পেজ এবং এগুলো হচ্ছে ইনটু দ্য পেজ। দ্যাট মিনস এখানে হচ্ছে কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশন অবভিয়াসলি আপার কন্ডাক্টর বার থেকে নিচের বা লোয়ার কন্ডাক্টর বারের দিকে কারেন্টটা ফ্লো করবে। অর্থাৎ এই কারেন্টটা কেন আসতেছে? এখানে যে একটা ইনডিউসড ভোল্টেজ আছে এই যে কন্ডাক্টর বারগুলাতে, সেইটার কারণে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে, এটাই আমরা ডিসকাস করতেছি এখন। তো এখানে আমরা বলছিলাম যে স্পেসিফিক ভাবে এই কন্ডাক্টরের জন্য আমার ইনডিউসড ভোল্টেজটা ম্যাক্সিমাম হবে, এই ইনডিউসড এই পয়েন্টে ইনডিউসডটা ম্যাক্সিমাম হবে। তো এর আশেপাশের পয়েন্টগুলোতে কিন্তু ভোল্টেজ আস্তে আস্তে কমতে থাকবে। আর আমরা জানি যে ইন্ডাকশন মোটর একটা ইন্ডাকটিভ লোড, তো এখানে হচ্ছে কারেন্টটা ল্যাগ করে ভোল্টেজ থেকে। দ্যাট মিনস রোটরটা তো ঘুরতেছে, রোটরটা কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ। দ্যাট মিনস এই দিকে ঘুরতেছে। তো এদিকে যদি ঘুরে, তাহলে দেখা যাবে যে এই কন্ডাক্টরটা কিন্তু কিছুক্ষণ আগে এই জায়গাটাই ছিল, এবং একটা স্পেসিফিক টাইম ইন্টারভাল পরে এই কন্ডাক্টরটা রোটেট করে, যেহেতু এর ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, এখানে চলে আসছে। দ্যাট মিনস এইটা হচ্ছে কিছুক্ষণ আগের ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্সে ভোল্টেজটা ম্যাক্সিমাম ছিল যখন সে এই পয়েন্টটা এখানে ছিল, বাট এ তো এখন এখানে চলে আসছে। তার মানে হচ্ছে এইটা এই কন্ডাক্টরটা, আমি এটা নাম দিলাম 1 নম্বর কন্ডাক্টর, এটা নাম দিলাম 2 নম্বর কন্ডাক্টর। সো 2 নম্বর কন্ডাক্টরটা কিন্তু কিছুক্ষণ আগে ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজ পেয়ে ওই পয়েন্ট অতিক্রম করে চলে আসছে। এন্ড তারপরে দেখা যাবে যে এই পয়েন্টে কারেন্টটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা ভোল্টেজের কিছুটা পরে আসতেছে। দ্যাট মিনস এটা যদি ভোল্টেজের কার্ভ হয়, আমি সাইনোসয়েডাল দিয়ে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে, এটা যদি ভোল্টেজের কার্ভ হয়, তাহলে কারেন্টের কার্ভটা হবে হচ্ছে কিছুটা ল্যাগ করা। দ্যাট মিনস একটা স্পেসিফিক এইখানে হচ্ছে ভোল্টেজটা ম্যাক্সিমাম ছিল আর এখানে হচ্ছে কারেন্টটা ম্যাক্সিমাম। দ্যাট মিনস এটা স্পেসিফিক টাইম ইন্টারভাল পরে কিন্তু কারেন্টটা ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে। এই জন্য কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখা যাবে যে ম্যাক্সিমাম ইনডিউস ভোল্টেজ যে কন্ডাক্টরে থাকবে তার থেকে কিছুটা পরে থাকবে। তো এইখানে হচ্ছে আমরা কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম। ওকে, সো এখন হচ্ছে
এই এখনো পর্যন্ত কিন্তু আমরা স্টেটর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে ডিসকাস করছি, কিন্তু স্টেটর ম্যাগনেটিক ফিল্ড ছাড়াও এখানে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড। তো এখন আমরা ওই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করব। তো রোটরের ম্যাগনেটিক ফিল্ড বোঝার জন্য আমাদের হচ্ছে ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলটা একটু দেখা লাগবে। সেটা হচ্ছে এইদিকে, আচ্ছা, রোটরের ম্যাগনেটিক ফিল্ড এখানে আঁকানো আছে কিন্তু আমি মুছে দিচ্ছি। তো আপাতত মনে করি এখানে কোনো রোটরের ম্যাগনেটিক ফিল্ড নেই। তো রোটরের ম্যাগনেটিক ফিল্ড যদি না থাকে, এইটা হচ্ছে অর্থাৎ রোটরটা হচ্ছে ক্লকওয়াইজ এদিকে ঘুরতেছিল এদিকে। এখন দেখা যাবে, আচ্ছা, আর এইখানে হচ্ছে সাপোজ যখন এটা ঘুরতেছিল কোনো একটা মোমেন্টে, আচ্ছা, এইখানে হচ্ছে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে ডট আছে, দ্যাট মিনস এখান থেকে হচ্ছে কারেন্ট বের হচ্ছে, আর এইখানে হচ্ছে ক্রস টার্মিনাল আছে। আচ্ছা, ওইখানে না বলে এইখানে বলি, হ্যাঁ, এর অপোজিটে তো ক্রস টার্মিনাল থাকবে। দ্যাট মিনস কারেন্টটা হচ্ছে এই কন্ডাক্টর থেকে এই দিকে, অর্থাৎ কারেন্টের ফ্লোটা হবে হচ্ছে এই এখানে যেহেতু ভোল্টেজটা আউট অফ দ্য পেজ এবং এটা হচ্ছে এখানে ভোল্টেজটা ইনটু দ্য পেজ, সো কারেন্টের ডিরেকশনটা এইদিকে হওয়ার কথা। এন্ড কারেন্ট ডিরেকশন যদি এইটা হয়, দ্যাট মিনস আমরা কিন্তু ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলের সাথে একটু কম্পেয়ার করতে পারি যে কারেন্ট ফ্লো ডিরেকশন যদি এইটা হয়, ইন দ্যাট কেস ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা থাম বরাবর হবে। অথবা আরো একটা আরো একভাবে এই ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলকে ডিসক্রাইব করা যায়, সেটা হচ্ছে যদি এই চারটা আঙ্গুল বরাবর হচ্ছে কারেন্ট ফ্লো ডিরেকশন হয়ে থাকে, সরি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়ে থাকে, তাহলে থাম বরাবর হচ্ছে কারেন্ট ফ্লো ডিরেকশনটা হবে, অথবা ভাইস ভার্সা। দ্যাট মিনস আমরা এইখানে অর্থাৎ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করতেছি, যে কারেন্ট ফ্লো ডিরেকশনটা আমার এদিকে আছে, ইন দ্যাট কেস ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে যাবে। তো রোটরের কন্ডাক্টর বারের মধ্যে যেহেতু কারেন্ট ফ্লো বা ভোল্টেজের ইনডিউস হওয়ার ডিরেকশনটা এইদিকে, সো এইটা হওয়ার কারণে আমার রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা মোটামুটি এইরকম ডিরেকশনে থাকবে। দ্যাট মিনস রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা আমি সাপোজ এইরকম ডিরেকশনে থাকবে এইখানে। এটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড গেল। এরপরে এখানে তো অলরেডি দুইটা ম্যাগনেটিক ফিল্ড চলে আসছে, দুইটা ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে বি আর রোটরের ম্যাগনেটিক ফিল্ড। তো এখন বি আর বিএস এই দুটো ভেক্টর কোয়ান্টিটির একটা সামেশন আমরা ভেক্টর সাম আকারে লিখতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা, আর যেহেতু স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বড়, সো লব্ধিটা হচ্ছে এই দিকে থাকার কথা। দ্যাট মিনস এর কাছাকাছি ওর দিকে একটু বায়াস থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমার নেট ম্যাগনেটিক ফিল্ড বা বি নেট। এবং এই যে নেট ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে ডেল্টা ধরে নিচ্ছি। দ্যাট মিনস ডেল্টা ইজ দ্য অ্যাঙ্গেল অফ বি নেট অ্যান্ড বি আর। ওকে, সো এখন এখানে যে টর্কটা ইন্ডিউস হবে, সেই টর্কটার ভ্যালু হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড এবং স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্টের সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন। এই ফর্মুলাটা হচ্ছে এসি মেশিনারি ফান্ডামেন্টালস এর বেসিকের মধ্যে আছে। এর প্রুফটা লাগবে না, তবে কেউ যদি আগ্রহী থাকে তাহলে হচ্ছে এসে চ্যাপম্যানের চ্যাপ্টার 3 থেকে দেখে নিতে পারবে, চ্যাপ্টার 3 তে প্রুফটা দেওয়া আছে। তো নেট ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে নেট ম্যাগনেটিক ফিল্ড আমরা বলতে পারি এই যে এখানে নেট ম্যাগনেটিক ফিল্ডটা হবে হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড এবং স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর সাম। তো এখান থেকে আমি যদি জাস্ট স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডকে সেপারেট করে নিই, ইন দ্যাট কেস বি নেট মাইনাস বি আর, এটা হবে। তো আমি এখন টর্কের ফর্মুলাতে এইটা রিপ্লেস করে দিচ্ছি। তো বি আর এর ভ্যালু, আচ্ছা, বি আর থাকলো, আর বিএস এর ভ্যালু হচ্ছে বি নেট মাইনাস বি আর। ওকে, তো এইটাকে আমি যদি বি আর ক্রস মাল্টিপ্লিকেশন, এই যে এটা জাস্ট সেপারেট করে দিচ্ছি, দুইটা মাল্টিপ্লিকেশন, বি নেট প্লাস কে বি আর ক্রস মাইনাস বি আর। তো মাইনাস বি আর না লিখে আমি এখানে মাইনাস দিতে পারি। আর আমরা জানি যে দুইটা ভেক্টর যখন, মানে সেম ভেক্টর যখন হচ্ছে ক্রস প্রোডাক্ট করা হয়, এদের রেজাল্টটা জিরো আসে, কারণ সাইন থিটার মানে দুটার অ্যাঙ্গেল তো অ্যাঙ্গুলার ডিফারেন্স তো জিরো। তো দুইটা দুইটা সেম সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে জিরো। তো কে বি আর বি নেট, এটা হচ্ছে টর্কের ভ্যালু। আর আমি যদি স্কেলার ফর্ম, আচ্ছা, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, আমি যদি স্কেলার ভ্যালুটা লিখি তাহলে কে বি আর বি নেট সাইন ডেল্টা, অর্থাৎ ডেল্টা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। সো এটাই হচ্ছে আমার টর্কের ভ্যালুটা। আচ্ছা, তো এই স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এটা যেমন সিনক্রোনাস স্পিডে ঘুরে, এই রোটরের ম্যাগনেটিক ফিল্ড এটাও কিন্তু সিনক্রোনাস স্পিডেই ঘুরে।
ম্যাগনেটিক ফিল্ডের কথা বলতেছি। রোটোটা নিজে কিন্তু সিনক্রোনাস স্পিডে কিছুটা কম স্পিডে ঘুরে, কিন্তু এর যে ম্যাগনেটিক ফিল্ড আছে ওটা ওটা কিন্তু অবশ্যই সিনক্রোনাস স্পিডে ঘুরবে। তো এতে করে দেখা যাবে যে এই যে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে এর সাথেও কিন্তু রোটরের নিজস্ব একটা রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়। তার মানে হচ্ছে প্রথমে আমরা চিন্তা করছিলাম শুধু স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা আছে এবং এটাকে আমরা কনস্ট্যান্ট ধরছিলাম বা স্থির অবস্থায় আছে ধরছিলাম। তো এটাকে যদি স্থির অবস্থা বা রেফারেন্স ধরি তখন দেখা যাচ্ছিল যে রোটরটা ক্লকওয়াইজ ঘুরতেছে এই বিএস এর সাপেক্ষে। এখন আমরা বললাম যে বি আর ইটসেলফ রোটেটস ইন দ্য সিনক্রোনাস স্পিড। তার মানে হচ্ছে বি আর নিজেও কিন্তু সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে। তার মানে রোটর এই অবস্থায় যদি বি আর কে কনস্ট্যান্ট ধরি বা স্থির আছে ধরি, তাহলেও কিন্তু দেখা যাবে যে রোটরের কন্ডাক্টর গুলো বিআর এর সাপেক্ষে একটা রিলেটিভ ভেলোসিটি নিয়ে মুভ করতেছে বা ঘুরতেছে। তো একটা রিলেটিভ ভেলোসিটি যদি থাকে তাহলে কিন্তু আমরা দেখছিলাম যে একটা ইনডিউসড ভোল্টেজ জেনারেট হয়। তো এই ইনডিউসড ভোল্টেজ যেমন স্টেটর ম্যাগনেটিক ফিল্ড বা বিএস এর জন্য ছিল, একইভাবে বিআর বা রোটর ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু থাকবে। তো এতে করে দেখা যাবে যে বিএস এর কারণে এই কন্ডাক্টরটায় স্পেসিফিক এই কন্ডাক্টরটায় আমরা হচ্ছে বিএস এবং ভেলোসিটির অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি পাইছি এবং এইখানে এই কন্ডাক্টরটার জন্য বিআর এবং ভেলোসিটির মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি পেয়েছি। সো এটা তো ইন্ডিভিজুয়ালি হচ্ছে, কিন্তু যখন দুইটা ম্যাগনেটিক ফিল্ড একই সাথে কাজ করতেছে তখন তাদের যেই সামেশন বা লব্ধি যেটা আছে, লব্ধিটা অবভিয়াসলি বি নেট বরাবর কাজ করবে এই অ্যাঙ্গেলটা ডেল্টা। তো বি নেট বরাবর যদি লব্ধি ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে তাহলে কিন্তু আমার সব মানে ওভারঅল কিন্তু যেই ওভারঅল যে ইনডিউসড ভোল্টেজ সেটা কিন্তু এই কন্ডাক্টরের জন্য ম্যাক্সিমাম হবে। এই কন্ডাক্টরের জন্য ম্যাক্সিমাম হতো শুধুমাত্র বিএস এর জন্য, এই কন্ডাক্টরের ম্যাক্সিমাম হতো বিআর এর জন্য, আর এই কন্ডাক্টরের ওভারঅল ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজ পাওয়া যাবে। দ্যাট মিনস এখন যদি আমরা এই ফিগারটা একটু দেখি, এটা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, রোটরের ম্যাগনেটিক ফিল্ড এটা, আর এইটা হচ্ছে নেট ম্যাগনেটিক ফিল্ড। সো নেট ম্যাগনেটিক ফিল্ড যেই কন্ডাক্টর বরাবর আছে সেখানে কিন্তু ইনডিউসড ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজটা পাওয়া যাচ্ছে। আর আমরা বলছিলাম যে এটা একটা ইন্ডাকটিভ লোড, সো কারেন্টটা অবভিয়াসলি একটু ল্যাগ করে থাকবে, দ্যাট মিনস এখানে থাকবে। ওকে, সো এখনো পর্যন্ত হচ্ছে আমরা একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডগুলো ইন্টারাকশন করে এগুলো হচ্ছে মোটামুটি ফিজিক্স দিয়ে বুঝলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা সার্কিটে কিভাবে রিয়ালাইজ করা যায় এটা দেখা। তো এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ, এর মধ্যে হচ্ছে আইএম পরিমাণ কারেন্ট যায়, অ্যান্ড এইখানে এই যে জে এক্স এম যে ইন্ডাকটেন্সটা আছে তার মধ্যে যে আইএম পরিমাণ কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাই কিন্তু আমার বি নেটকে প্রডিউস করে। দ্যাট মিনস আইএম প্রডিউসেস বি নেট। দ্যাট মিনস এই যে নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেই নেট ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করে এই ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চের যে কারেন্টটা ওইটা। আর আমরা যদি এই যে স্যাচুরেশনের মানে ইন অ্যাপ্লাইড কারেন্ট ভার্সেস ম্যাগনেটিক ফিল্ডের কার্ভটা দেখি, তো এটা প্রথমে স্মল ভ্যালুর জন্য অনেকটা লিনিয়ার রিজিয়নে থাকে এবং যখন ভ্যালু আস্তে আস্তে বাড়ে তখন এটা স্যাচুরেশনে চলে যায়। তো আমরা সাধারণত ইন্ডাকশন মোটর বা যে আমাদের ইন্ডাকটিভ লোডগুলো আছে এদেরকে মোটামুটি লিনিয়ার রিজিয়নে অপারেট করতে প্রিফার করি, কারণ যখন হচ্ছে লিনিয়ার রিজিয়নের বাইরে স্যাচুরেশনে চলে যায় তখন হচ্ছে ম্যাগনেটিক কোরটা হচ্ছে স্যাচুরেটেড হয়ে যায়, তখন হচ্ছে আর এরা আইডিয়াল বিহেভিয়ার মানে থাকে না। তো আমার টার্গেট হচ্ছে মোটামুটি লিনিয়ার রিজিয়নে অপারেট করা। তো এখানে আইএম হচ্ছে আমার যে ম্যাগনেটাইজেশন কারেন্টটা ছিল এটা হচ্ছে বি নেটকে প্রডিউস করতেছে, এন্ড আমরা এই কার্ভ থেকে লিনিয়ার রিজিয়নে আমরা বলতে পারি যে বি নেট ইজ প্রপোর্শনাল টু আইএম। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এইখানে এই যে প্যারালাল ব্রাঞ্চ যেটা আছে, প্যারালাল ব্রাঞ্চটা হচ্ছে এরকম কাইন্ড অফ, এইটা আর আর এইটা হচ্ছে জে এক্স এম। এইখানে আমি যদি ভোল্টেজটা ই ওয়ান বলি, অর্থাৎ আমার এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজটাকে আমি ই ওয়ান বলতেছি। তো ই ওয়ান অর্থাৎ তাহলে এই আইএম যে কারেন্টটা আছে আইএম কারেন্টের ভ্যালু হবে ই ওয়ান বাই জে এক্স এম। তো এটাই হচ্ছে আমার কারেন্টের ভ্যালু। তো দেখা যাচ্ছে যে আইএম ইজ প্রপোর্শনাল টু ই ওয়ান। ওকে, আর এইখানে ই ওয়ান যে ভোল্টেজটা আছে সেটা আমি কিভাবে বের করব, আমাকে হচ্ছে এই সার্কিটের এই পোর্শনটুকুর একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের হবে, সেইটার সাহায্যে আমি হচ্ছে একটা ভোল্টেজ ডিভাইডার করতে হবে। দ্যাট মিনস এইটুকের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স যদি জেড ইকুইভ্যালেন্ট হয়ে থাকে, ইন দ্যাট কেস আমাকে হচ্ছে ই ওয়ান বের করতে হলে ই ওয়ান হবে হচ্ছে জেড ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই জে এক্স ওয়ান প্লাস আর ওয়ান প্লাস জেড ইকুইভ্যালেন্ট ইন্টু ভি ফাই।
অর্থাৎ এইখানে এই পার ফেজে অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে V5 অর্থাৎ ফেজ ভোল্টেজ। এটাকে আমি হচ্ছে জাস্ট এটা ভোল্টেজ ডিভাইডার করে E1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। এন্ড আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আচ্ছা এখান থেকে যদি খেয়াল করি যে R1 এবং এই যে JX1 এদের ভ্যালু কিন্তু ভেরি স্মলার হয়ে থাকে। আমরা হচ্ছে প্রিভিয়াস লেকচারে একটা এক্সাম্পলের ম্যাথ দেখেছিলাম। সো এখানে হচ্ছে দেখছিলাম R1 এবং X1 এর ভ্যালুগুলো খুবই স্মল হয়ে থাকে, 0.1 বা পয়েন্ট, দ্যাট মিনস 1 এর চেয়েও স্মলার, 0.1 রেঞ্জে আর কি, 0.1 থেকে 1 এই রেঞ্জে ভ্যারি করে। ইন দ্যাট কেস এই জেড ইকুইভ্যালেন্টের তুলনায় এটা নেগলিজিবল হয়ে যাবে, সামথিং নেগলিজিবল। তো অলমোস্ট দেখা যাবে যে ই ওয়ানকে আমরা কনস্ট্যান্ট হিসেবেই কনসিডার করতে পারি। তো ইএম যদি ই ওয়ান যদি কনস্ট্যান্ট হয়ে থাকে, তো ই ওয়ান অলমোস্ট কনস্ট্যান্ট হইলে আর তখন হচ্ছে বি নেট যেটা আছে, যে কোয়ান্টিটি অর্থাৎ নেট ম্যাগনেটিক ফিল্ড, এটাও একটা কনস্ট্যান্ট বলতে পারি, দিস এ কনস্ট্যান্ট। আর E1 is also proportional to V5, that means V net is proportional to V5, তবে হচ্ছে V5 যেহেতু ফিক্সড এবং E1 ও কিন্তু খুব একটা ফ্লাকচুয়েট করতেছে না, যেহেতু R1 আর JX1 গুলো স্মলার কোয়ান্টিটি। সো এখান থেকে বলতেই পারি যে V net হচ্ছে একটা কনস্ট্যান্ট, যদিও সব সময় বা সব ক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট থাকে না। তো কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে না সেটা আমরা একটু দেখি। সাপোজ ইন্ডাকশন মোটরটা অনেক বেশি লোড নিয়ে রান করতেছে, তো অনেক বেশি লোড নিয়ে যখন ইন্ডাকশন মোটর রান করবে, লোড অনেক বেশি হলে স্লিপ অনেক বাড়বে। অর্থাৎ লোডের চেঞ্জের সাথে সাথে স্লিপটা কিন্তু চেঞ্জ হয়। তো স্লিপ যদি ভ্যারি করে তাহলে এই R2/S যে রেজিস্ট্যান্সটা আছে এটা কিন্তু ফ্লাকচুয়েট করবে। তো এটা যদি ফ্লাকচুয়েট করে, ইন দ্যাট কেস আমার কিন্তু এইখানে যে E1 ভোল্টেজটা ছিল সেটাও ফ্লাকচুয়েট করবে। দ্যাট মিনস লোড যদি অনেক বেশি ভ্যারি করে, তো দেন স্লিপও হচ্ছে ভ্যারি করবে অনেক বেশি। আর স্লিপের ভ্যারি করার সাথে সাথে বা লোডের ভ্যারি করার সাথে সাথে বিনেট কিন্তু আর কনস্ট্যান্ট থাকবে না। তবে আমরা আইডিয়াল কেস বা আইডিয়াল অপারেশনের ক্ষেত্রে মোটামুটি লোডটা যেহেতু কনস্ট্যান্ট ধরে আর কি হিসাব করি, সেক্ষেত্রে হচ্ছে আমার নেট ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হিসেবেই আমি ট্রিট করতে পারি। সো এখন হচ্ছে আমরা এই যে লোড চেঞ্জের সাথে সাথে বা স্লিপ চেঞ্জের সাথে সাথে এইখানে হচ্ছে টর্কের উপরে কি ইফেক্ট পড়ে এগুলো একটু ডিসকাস করব। সো এর আগে হচ্ছে আমরা দেখে আসছি ইনডিউস টর্কের ভ্যালু কে বিআর বি নেট সাইন ডেল্টা। তো প্রিভিয়াস ডিসকাশনে আমরা দেখলাম যে বি নেটকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। তো এটা যদি কনস্ট্যান্ট থাকে, আচ্ছা আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা এনএম এটা হচ্ছে আমাদের স্পিড অর্থাৎ মেকানিক্যাল স্পিড, আর এস হচ্ছে স্লিপ। তো এইগুলা আর কি ডিপেন্ড করে হচ্ছে লোডের উপর। তো দিস টু কোয়ান্টিটিস আর ফাংশন অফ লোড, অর্থাৎ লোডের উপর এরা ডিপেন্ড করে। তো লোড যদি অনেক বেশি হয় তখন দেখা যাবে যে মোটরটা স্লো ডাউন করে, দ্যাট মিনস মেকানিক্যাল স্পিডটা কমে যায়। আর এতে করে হচ্ছে স্লিপ বেড়ে যায়, কারণ আমরা জানি যে স্লিপ হচ্ছে এন সিঙ্ক মাইনাস এন এম ডিভাইড বাই এন সিঙ্ক। ওকে, তো আমরা যে দুটো এক্সট্রিম কেস নিয়ে এর আগেও ডিসকাস করছি, প্রথমটা হচ্ছে নো লোড কন্ডিশন, নো লোড বা লাইট লোড। তো নো লোড কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু মোটরে তেমন কোনো লোড দেওয়া হচ্ছে না, তো দেখা যাবে যে স্লিপটা খুবই স্মল হয়, ভেরি স্মল, টেন্স টু জিরো। দ্যাট মিনস টেন্স টু জিরো মিনস এই যে সিনক্রোনাস স্পিড আর দ্যাট মিনস মেকানিক্যাল স্পিড অলমোস্ট ইকুয়াল সিনক্রোনাস স্পিড। তো এতে করে দেখা যায় যে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড আছে এই যে বিএস, এর সাপেক্ষে যেই রোটরের যে রিলেটিভ ভেলোসিটি, দ্যাট মিনস আমার এটা ছিল হচ্ছে এই যে স্কুরিয়াল কেজ ইন্ডাকশন মোটরের রোটরটা, এইদিকে ছিল হচ্ছে আমার স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, আর এইটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে সিঙ্ক ওমেগা সিঙ্ক স্পিডে। আর রোটরের যদি আমি বিএস কে কনস্ট্যান্ট ধরি বা ফিক্স ধরি, ইন দ্যাট কেস রোটরের রিলেটিভ ভেলোসিটি এই দিক বরাবর হয়। তো দেখা যাচ্ছে যে স্লিপ যখন জিরো হয়ে যাচ্ছে তখন রোটরের মেকানিক্যাল স্পিড আর সিনক্রোনাস স্পিড অলমোস্ট ইকুয়াল হয়ে যায়। তো অলমোস্ট ইকুয়াল যদি হয়ে থাকে তখন কিন্তু আমার এই রোটরের কিন্তু রিলেটিভ ভেলোসিটি নেই বললেই চলে, কারণ আমার টার্গেট হচ্ছে মানে স্লিপ যখন কম থাকে বা জিরোর কাছাকাছি থাকে তখন কিন্তু মেকানিক্যাল স্পিড আর সিনক্রোনাস স্পিড অলমোস্ট কাছাকাছি চলে আসে। তো এতে করে হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে রোটরের রিলেটিভ ভেলোসিটি জিরো হয়ে যায়। তো রিলেটিভ ভেলোসিটি যদি জিরো হয়ে যায় তখন আমরা দেখছিলাম যে ইনডিউসড ভোল্টেজ যেটা থাকে, ইনডিউসড ভোল্টেজ অফ রোটর, দিস টেন্স টু জিরো। তো এই কোয়ান্টিটিটা যদি ভেরি স্মল হয় বা টেন্স টু জিরো হয়, ইন দ্যাট কেস রোটরের কন্ডাক্টরগুলোর মধ্যে যে কারেন্টটা ফ্লো করার কথা সেটা হচ্ছে টেন্স টু জিরো হবে, ভেরি লো কোয়ান্টিটি, ভেরি লো। অ্যান্ড
এই যে আইআর বা রোটরে যে কারেন্টটা ফ্লো করে, আমরা এর আগে দেখছিলাম যে এই যে রাইট হ্যান্ড রুল থেকে, যে রোটরের যে কারেন্ট ফ্লোটা ছিল সেটাই কিন্তু আমার রোটরের ম্যাগনেটিক ফিল্ডকে প্রডিউস করতেছিল। তো যখন লাইট লোড কন্ডিশন বা নো লোড কন্ডিশনে আছে, তখন দেখা যাচ্ছে যে রোটরের ইনডিউসড ভোল্টেজটা অলমোস্ট জিরো বা নেগলিজিবল ইন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যে রোটরের কারেন্টটা সেটাও টেন্স টু জিরো। দ্যাট মিনস আইআর কিন্তু বিআর ইজ produced by IR. So IR, as IR tends to zero, that means BR also tends to zero. তো BR যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমার ইনডিউস টর্ক যেটা ছিল, ইনডিউস টর্ক কে BR B net sin delta, BR negligible means induced torque tends to zero. That means আমি তো শ্যাফটে কোনো লোড কানেক্ট করি নাই বা খুবই অল্প লোড দিচ্ছি, দ্যাট মিনস লাইট লোড কন্ডিশন বা নো লোড কন্ডিশন, এই কেসে দেখা যাবে যে ইনডিউস টর্কটা জিরো। এটাই তো আমার এক্সপেক্টেড, কারণ আমি যদি কোনো লোড নাই দেই তাহলে তো আমার ইনডিউস টর্ক থাকার কথা না বা আউটপুটেও কিছু আসার কথা না। তো এটাই। আর এরপরে এটা গেল হচ্ছে একটা কেস যেটা হচ্ছে নো লোড কন্ডিশন বা লাইট লোড কন্ডিশন, এন্ড সেকেন্ড কেস হচ্ছে হেভি লোড কন্ডিশন। হেভি লোড হেভি লোড কন্ডিশন, আর অল্টারনেটিভ আর একটা নাম আছে, আহ, এটা হচ্ছে লক রোডর কন্ডিশন। তো এই কন্ডিশনের ক্ষেত্রে দেখা যাবে যে স্লিপটা অনেক বড় হচ্ছে, দ্যাট মিনস স্লিপ বড় মানে হচ্ছে এন সিঙ্ক মাইনাস এন এম ডিভাইড বাই এন সিঙ্ক। একটা মোটরে যদি আমি অনেক বেশি লোড চাপাই দিই তার শ্যাফটের উপরে, দেখা যাবে তার স্পিডটা স্লো ডাউন করবে। তো স্পিড স্লো ডাউন করার অর্থই তো হচ্ছে স্লিপ বেড়ে যাওয়া। তো এখানে হচ্ছে স্লিপ বেড়ে যাবে। তো স্লিপ বেড়ে গেলে এর আগের কেসে যা যা হয়েছিল এখন তার উল্টাটা হবে, দ্যাট মিনস এখানে আগে স্লিপ কমে গেছিল, স্লিপ কমে যাওয়ার কারণে হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে রোটরের রিলেটিভ ভেলোসিটিটাই কমে গেছিল বা জিরোর কাছাকাছি চলে গেছিল। আর এখানে দেখা যাবে যে মেকানিক্যাল স্পিড বা রোটরের যে স্পিড আছে সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিডের থেকে অনেক কম আছে। দ্যাট মিনস রোটরের ম্যাগনেটিক সরি স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড এবং রোটরের যেই মোশন তার মধ্যে কিন্তু একটা ভেরি হাই রিলেটিভ ভেলোসিটি এখানে হচ্ছে সাস্টেইন করতেছে। দ্যাট মিনস ভেলোসিটি হাই হচ্ছে, এতে করে ইনডিউস যে ভোল্টেজ সেটাও বেশি হবে, কারণ ইনডিউস ভোল্টেজ হচ্ছে ভি এল বি সাইন থিটা। যেহেতু ভেলোসিটি বড় তার মানে ইনডিউসড ভোল্টেজটা বড়, ইনডিউসড ভোল্টেজ বড় হওয়ার অর্থ হচ্ছে রোটরের যে কারেন্ট সেই রোটরের কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেটা বড় হবে। অ্যান্ড কারেন্ট যখনই বড় হবে আইআর এর সাথে এই যে রোটরের ম্যাগনেটিক ফিল্ড ইজ ফাংশন অফ রোটর কারেন্ট, দ্যাট মিনস বিআর ইজ প্রপোর্শনাল টু আইআর। দ্যাট মিনস আইআর যেহেতু ইনক্রিজ হচ্ছে তো বিআর অলসো ইনক্রিজেস। দ্যাট মিনস টাউ ইকুয়াল কে বিআর বি নেট সাইন ডেল্টা। যেহেতু বিআর এর ভ্যালুটা বাড়তেছে, দ্যাট মিনস ইনডিউস টর্কের ভ্যালুটাও বাড়বে। দ্যাট মিনস আমরা একটা মোটরে যখন আমি শ্যাফটে অনেক বেশি লোড চাপাই দিব তখন দেখা যাবে যে সে আউটপুটে মানে আউটপুটের পাওয়ারটা বেশি হচ্ছে, আউটপুটের পাওয়ারের সাথে সাথে কিন্তু ইনডিউস টর্কের একটা সম্পর্ক আছে, অথবা টাউ লোডের একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট মডেলের পরবর্তী যে লেকচারটা ছিল ওখানে দেখছি। আচ্ছা, তো এখন পর্যন্ত হচ্ছে আমরা যে ইনডিউস টর্ক আছে ইনডিউস টর্কটা হচ্ছে এক্সপ্রেশন দেখছি, অ্যান্ড এখানে ইনডিউস টর্কটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করে, অ্যান্ড সাইন ডেল্টা অর্থাৎ যেই বি আর এবং বি নেটের মধ্যবর্তী অ্যাঙ্গেল তার সাইনের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে বি নেটের উপর ডিপেন্ড করে। তো বি নেট যেহেতু কনস্ট্যান্ট তো বি নেট নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করতেছি না। আর এখন হচ্ছে বি আর যে কোয়ান্টিটিটা ছিল অর্থাৎ রোটরের ম্যাগনেটিক ফিল্ড সেটা নিয়ে আমরা এতক্ষণ ডিসকাস করছি, এবং এটা লোড ভ্যারি হওয়ার সাথে সাথে স্লোপ ভ্যারি হয়, এবং এই লোডের ভ্যারিয়েশনের সাথে রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে চেঞ্জ হয় সেটার সাথে চিন্তা করে ইনডিউস টর্কের কিরকম চেঞ্জ হয় সেটা আমরা দেখলাম। তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইনডিউস টর্ক যেটা আছে, ইনডিউস টর্ক ইজ অলসো ফাংশন অফ অ্যাঙ্গেল, অর্থাৎ বি আর এবং বি নেটের যে অ্যাঙ্গেলটা ওইটা। তো এখন পর্যন্ত আমরা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জটা দেখছি লোডের সাথে, অ্যান্ড এখন আমরা দেখবো হচ্ছে ডেল্টা ইজ এ ফাংশন অফ লোড, অর্থাৎ লোড ভ্যারি করার সাথে সাথে ডেল্টার চেঞ্জটা কেমন হয়, এবং ডেল্টার চেঞ্জের সাথে সাথে টাউ ইনডিউসড যেটা আছে অর্থাৎ টর্ক যেটা আছে টর্কের চেঞ্জটা কেমন হয় ওইটা দেখার চেষ্টা করব। তো আমরা যদি আগের ফিগারটা একটু ফেরত যাই, এইটা ছিল আমার
একটা রোটরের যদি ক্রস সেকশন দেখি, তো এটা হচ্ছে সেই ফিগারটা। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে রোটরের কারেন্ট আমি মনে করি এই পয়েন্টে বা এই কন্ডাক্টরের জন্য যদি ম্যাক্সিমাম হয়, ইন দ্যাট কেস রোটরের যে কারেন্ট তার থেকে 90 ডিগ্রি ল্যাগ করে রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হয়, অর্থাৎ আই আর এবং বি আর এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তো আমি যদি ই আর এবং বি আর এদের মধ্যবর্তী কোণটা চিন্তা করি, তো এই অ্যাঙ্গেলটা আসার কথা হচ্ছে ই আর এবং বি আর। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে, এই অ্যাঙ্গেলটা বি নেট এবং বি আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলের সমান, অর্থাৎ বি নেট যে ডিরেকশনে ছিল, ই আর অর্থাৎ ইনডিউসড ভোল্টেজ যেটা, সেটাও একই ডিরেকশনে থাকবে, অর্থাৎ বি নেটের সাথে অ্যালাইন্ড হবে। তো বি নেট আর বি আর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, ওইটা হচ্ছে ডেল্টা। তো এটা যদি ডেল্টা হয়, এখন আমার কাজ হচ্ছে যে ডেল্টাকে আমি এই যে থিটা আর অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেল আছে তার রেসপেক্টে কিভাবে রিপ্রেজেন্ট করব। তো এখান থেকে আমি ইজিলি দেখতে পাচ্ছি ফিগার থেকে যে টোটাল অ্যাঙ্গেলটা যদি ডেল্টা হয়, তো ডেল্টা হচ্ছে এই যে 90 ডিগ্রি প্লাস থিটা আর, এখানে থিটা আর আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো ডেল্টা অর্থাৎ বি আর এবং বি নেটের যে অ্যাঙ্গেলটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল, ওইটা হচ্ছে আমি লিখতে পারবো থিটা আর প্লাস 90 ডিগ্রি। দ্যাট মিনস থিটা আর হচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যেই অ্যাঙ্গেলটা ওইটা। তো এখান থেকে আমি যদি টাওয়ের এক্সপ্রেশনটা লিখি, কে বি আর বি নেট সাইন ডেল্টা, তো ডেল্টাকে আমি থিটা আর প্লাস 90 ডিগ্রি দিয়ে রিপ্লেস করতে পারি, অ্যান্ড এখান থেকে আসবে হচ্ছে কে বি আর বি নেট সাইন 90 প্লাস থিটা মিনস কস থিটা, দ্যাট মিনস কস থিটা আর। ওকে, অ্যান্ড কস থিটা মিনস পাওয়ার ফ্যাক্টর, দ্যাটস ওয়াই কে বি আর বি নেট ইন্টু পাওয়ার ফ্যাক্টর। দ্যাট মিনস যদি পাওয়ার ফ্যাক্টর ইনক্রিজ করে, দেন ইনডিউস টর্কটা অবভিয়াসলি ইনক্রিজ করবে, অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর যদি ফল করে, তাহলে ইনডিউস টর্কটাও ফল করবে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের সাথে ইনডিউস টর্কের রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। তো এখন আমি হচ্ছে দুইটা কন্ডিশন, অর্থাৎ লাইট লোড কন্ডিশন আর হচ্ছে হেভি লোড কন্ডিশন, দুইটা কনসিডার করব। তো প্রথমে আমি হচ্ছে লাইট লোড কন্ডিশন যদি দেখি, যেমনটা হচ্ছে আমি রোটরের ম্যাগনেটিক ফিল্ড বা বি আর এর ক্ষেত্রে দেখে আসছি, যে লাইট লোড বা নো লোড কন্ডিশনের ক্ষেত্রে স্লিপ হচ্ছে টেন্ডস টু 0 হয়ে যায়। ওকে, তো লাইট লোডের ক্ষেত্রে দেখা যায়, মানে লোড যদি হালকা হয়ে থাকে, ইন দ্যাট কেস মোটরটা কিন্তু কারেন্ট কম টানবে, অর্থাৎ লোড যত বেশি হয় তো মোটরটা কিন্তু তত বেশি পরিমাণে কারেন্ট টানে বা কারেন্ট ড্র করে। তো লাইট লোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই আর এর ভ্যালুটা রিডিউস হয়। তো আই আর এখানে যেই রোটরের ম্যাগনেটিক ফিল্ড, এটা কিন্তু প্রপোর্শনাল টু রোটরের কারেন্ট, অর্থাৎ কারেন্ট যত বাড়বে আর রোটরের ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু তত বাড়বে। সো লাইট লোডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা স্মল হয়ে থাকে, অ্যান্ড লাইট লোডের ক্ষেত্রে আমরা হচ্ছে স্লিপ টেন্ডস টু 0 হয়, দ্যাট মিনস এম অর্থাৎ মেকানিক্যাল স্পিড অলমোস্ট ইকুয়াল এন সিনক্রোনাস স্পিড। তো যখনই হচ্ছে সিনক্রোনাস স্পিডের কাছাকাছি চলে যাবে, তখন আমি যদি রোটর মডেলটা একটু চিন্তা করি, রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা যেরকম ছিল, এখানে হচ্ছে ই আর, এখানে হচ্ছে রোটর রেজিস্ট্যান্স আর আর, আর এখানে হচ্ছে একটা ইন্ডাকটেন্স, এটা হচ্ছে রোটরের ইন্ডাকটেন্স। এন্ড রোটরের ইন্ডাকটেন্সটা এটা হচ্ছে স্লিপের সাথে প্রপোর্শনাল ছিল, এক্স আর 0। তো যখনই হচ্ছে, আচ্ছা এটা কনস্ট্যান্ট, এবং ইনডিউসড ভোল্টেজ যেটা অর্থাৎ ইএমএফ ছিল, ওইটার ভ্যালু হচ্ছে এস ইন্টু ই আর 0। তো আমার এখানে উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এস টেন্স টু 0 হলে এই যে এস এক্স আর 0 অর্থাৎ ইন্ডাকটেন্সের ভ্যালুটা টেন্স টু 0 হয়ে যায়। আর ইন্ডাকটেন্সের ভ্যালু যদি আমি টেন্স টু 0 বলতে পারি, ইন দ্যাট কেস আমার রোটরের যে সার্কিটটা আছে এটা কিন্তু অলমোস্ট পিওরলি রেজিস্টিভ লোড হবে, পিওরলি রেজিস্টিভ লোড। অ্যান্ড পিওরলি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর টেন্স টু 1 হয়, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা খুব ভালো থাকে। সো লাইট লোড কন্ডিশনে ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড রোটর হয়ে যাচ্ছে পিওরলি রেজিস্টিভ, সো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল খুবই ছোট হচ্ছে, অ্যান্ড
পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল ছোট হওয়ার অর্থ হচ্ছে এইখানে এই যে ই আর এবং আই আর অর্থাৎ রোটরের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা ওইটা খুবই স্মলার হবে, অর্থাৎ খুবই জিরোর কাছাকাছি চলে আসবে। দ্যাট মিনস ই আর এবং আই আর অ্যালাইন করবে। তো এখানে হচ্ছে ই আর আই আর উইল বি ইন ফেজ, সেম ফেজে থাকবে যেহেতু পাওয়ার ফ্যাক্টর টেন্স টু 1। সো cos থিটা আর অলমোস্ট ইকুয়াল 1 হবে। অ্যান্ড টাওয়ার এক্সপ্রেশন আমরা যেটা দেখছিলাম কে বি আর বি নেট cos থিটা আর, এই এই এক্সপ্রেশন থেকে আমরা দেখতেছি যে cos থিটা আর যেহেতু এখানে থিটা আর এর ভ্যালু সরি cos থিটা আর এর ভ্যালু টেন্স টু 1 হয়ে গেছে, দ্যাট মিনস দিস পোর্শন হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, সো টাউ উইল বি গ্রেটার এখানে এখানে। সো এখন আমরা বলতে পারি যে যেহেতু লাইট লোড কন্ডিশনে থাকা অবস্থায় ইনডিউস টর্কের ভ্যালুটা অনেক বড় হবে। এরপরে আমি আসতেছি হচ্ছে হেভি লোড কন্ডিশন। তো হেভি লোড কন্ডিশনের ক্ষেত্রে দেখা যাবে যে লোড এখানে অনেক বেশি, লোড বেশি হলে স্লিপ বেশি হবে, স্লিপ বেশি হলে এইখানে রোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটের এখানে ইন্ডাকটেন্সটা ছিল হচ্ছে যে এস এক্স আর জিরো। তো স্লিপ যদি বাড়ে এই ইন্ডাকটেন্সের ভ্যালুটা বাড়বে, অ্যান্ড ইন্ডাকটেন্স মানে হাইলি ইন্ডাকটিভ লোডে কনভার্ট হয়ে যাবে এই ইন্ডাকশন মোটরটা। অ্যান্ড তখন হচ্ছে যেহেতু স্লোপ বাড়ছে তো রিলেটিভ ভেলোসিটি কিন্তু বাড়বে, আর রিলেটিভ ভেলোসিটি বাড়লে হচ্ছে ইনডিউসড ভোল্টেজ ইন রোটর এটাও কিন্তু বাড়বে এই কোয়ান্টিটিটা, অ্যান্ড কারেন্টও বাড়বে। কারেন্ট বাড়তেছে, কারেন্টের সাথে সাথে আমার বিআরও কিন্তু বাড়তেছে। তো এখানে দেখা যাবে বিআর তো বাড়তেছে, সেটা হচ্ছে আমার এখন আপাতত কনসিডার করতেছি না, আমি এখন শুধুমাত্র ডেল্টা নিয়ে, অথবা হচ্ছে হ্যাঁ সাইন ডেল্টা যে পোর্শনটা ছিল টাউ ইজ এ ফাংশন অফ, অথবা টাউ ইজ প্রপোর্শনাল টু সাইন ডেল্টা, অর্থাৎ কে বি আর বি নেট সাইন ডেল্টা, এটা নিয়ে ডেল্টা নিয়ে আমি চিন্তা করতেছি। তো যখন হাইলি ইন্ডাকটিভ লোড তখন হচ্ছে এই ইন্ডাকটেন্সের পোর্শনটা বাড়তেছে এবং রেজিস্ট্যান্স তো আমার কনস্ট্যান্টই আছে, রোটর রেজিস্ট্যান্স। তো দেখা যাবে যে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ এতে করে কিন্তু ডেল্টা আর এই ডেল্টা আর এর ভ্যালুটা বাড়তেছে। অ্যান্ড আমরা বলছিলাম যে থিটা ইকুয়াল 90 প্লাস ডেল্টা আর, দ্যাটস ওয়াই থিটা বাড়লে ডেল্টাও বাড়ে। অ্যান্ড ডেল্টা যখনই বাড়তেছে তখন হচ্ছে আচ্ছা টাউ ইনডিউসড ইজ প্রপোর্শনাল টু সাইন ডেল্টা অথবা প্রপোর্শনাল টু কস থিটা আর। তো থিটা যখন বাড়তেছে শুধু থিটা আর যদি ইনক্রিজ করে কস থিটা এর ভ্যালু কিন্তু কমবে, দ্যাট মিনস টাউ ইনডিউসড টর্ক কিন্তু কমে যাচ্ছে। ওকে, তো এখন পর্যন্ত আমরা দেখলাম যে লাইট লোড কন্ডিশনের ক্ষেত্রে, আচ্ছা আমি একটু সামারি করি। হ্যাঁ, লাইট লোড কন্ডিশন আর হচ্ছে হেভি লোড। তো লাইট লোড কন্ডিশনের ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়াটা ছিল, এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড, আর 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সাইন ডেল্টা। একইভাবে এই হেভি লোডের ক্ষেত্রে আমি এগুলো সামারি করতেছি। তো লাইট লোডের ক্ষেত্রে আমরা দেখছি যে হ্যাঁ লাইট লোডের ক্ষেত্রে দেখছি এইখানে হচ্ছে আচ্ছা সরি এটা না একটু আগে ছিল এটা। আচ্ছা লাইট লোডের ক্ষেত্রে দেখছি যে যখন হচ্ছে লোড অনেক কম তখন কিন্তু রোটরের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা নেগলিজিবল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে হচ্ছে লাইট লোড কন্ডিশনে বি আর টেন্স টু 0 হচ্ছে। আর এইখানে আমি যদি হেভি লোড কন্ডিশনের কথা চিন্তা করি, হেভি লোড কন্ডিশনে হচ্ছে আই আর অনেক বড় হয়, কারণ হেভি লোড কন্ডিশনে রোটরটা অনেক বেশি কারেন্ট ড্র করে সোর্স থেকে। তো কারেন্ট বেশি হওয়ার কারণে আমার রোটরের যেই ম্যাগনেটিক ফিল্ড ওইটা অনেক বড় হয়। তো এক নম্বর ক্রাইটেরিয়া গেল হচ্ছে লোডের সাথে সাথে রোটর রেজিস্ট্যান্স সরি রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তেছে। তার মানে আমি এক নাম্বার ক্রাইটেরিয়া অনুসারে বলতে পারি যে যখন হচ্ছে লোড বাড়ে তখন লোডের সাথে সাথে বি আর অর্থাৎ রোটর রেজিস্ট্যান্সটা বাড়ে, অর্থাৎ টাউ ইনডিউস টর্কটাও বাড়ে। কিন্তু এখন যখন আমি অ্যাঙ্গেলের ক্রাইটেরিয়া চলে আসছি তখন আমার লাইট লোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইন ডেল্টা ইকুয়াল, আচ্ছা সাইন ডেল্টা মানে তো কস থিটা আর এটা বলতেছি। তো লাইট লোডের ক্ষেত্রে কিন্তু সাইন ডেল্টার ভ্যালুটা
সাইন ডেল্টার ভ্যালু বলি অথবা কস থিটা আর এর ভ্যালু বলি, থিটা আর, এরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, ম্যাক্সিমাম, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়, পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম। কারণ লাইট লোডের ক্ষেত্রে বলছি যে পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম, কারণ রেজিস্টিভ লোডে কনভার্ট হয়ে যায় আমার রোটরটা। সো এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে যখন লাইট লোডে আছে তখন হচ্ছে সাইন ডেল্টা ম্যাক্সিমাম। সো টাও এখানে আবার সাইন ডেল্টা যেহেতু ম্যাক্সিমাম, টাও এর ভ্যালুটা বড় হবে। আবার যদি আমি হেভি লোড কন্ডিশনে আসি, হেভি লোড কন্ডিশনে আমি বলছি যে এই ইন্ডাকটেন্স যেটা ছিল, ইন্ডাকটেন্সের ভ্যালু অনেক বাড়ে। তো ইন দ্যাট কেস আমার পাওয়ার ফ্যাক্টরটা খুবই খারাপ হয়, অ্যান্ড কস থিটার ভ্যালু কিন্তু 1 এর চেয়ে অনেক কম হয়। ইন দ্যাট কেস টাও ইনডিউসড এর ভ্যালু কিন্তু কমে যায়। তো আমরা তো এখন এই দুইটা কেসের থেকে আমি দেখতে, মানে সামারি থেকে দেখলাম যে লাইট লোড কন্ডিশনে কিন্তু মানে আমি এখানে যেটা নিয়ে ডিসকাস করতেছি কে বি আর বি নেট সাইন ডেল্টা, অর্থাৎ এইখানে টাওয়ের কিন্তু বি আর এবং সাইন ডেল্টা দুইটা কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্সি আছে। এন্ড লাইট লোড কন্ডিশনে দেখা যাচ্ছে যে বি আর কোয়ান্টিটিটা বাড়তেছে, আবার সরি ভুল বলছি, লাইট লোড কন্ডিশনে কিন্তু বি আর এর কোয়ান্টিটিটা অনেক ছোট হয়ে যাচ্ছে, কিন্তু সাইন ডেল্টা কোয়ান্টিটিটা বাড়তেছে। আবার হেভি লোড কন্ডিশনে দেখা যাচ্ছে যে বি আর কোয়ান্টিটিটা বাড়তেছে, সাইন ডেল্টা কোয়ান্টিটিটা কমে যাচ্ছে, অর্থাৎ দুইটা মানে বি আর এবং সাইন ডেল্টা দুইটার বিহেভিয়ার কিন্তু একটা একটার উল্টা। সো এখন এখান থেকে আমাকে আলটিমেটলি দুইটার কোন ফ্যাক্টরটা কখন ডোমিনেট করে, অর্থাৎ টাও এর যেই কার্ভটা, ওইটা আমার কনক্লুশনে আসা লাগবে। সো এখন এই কনক্লুশনে আসার জন্য আমি গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আগাই। তো প্রথমে যেহেতু আমি বি আর নিয়ে কথা বলছি, রোটর ম্যাগনেটিক ফিল্ড, সো এইটার গ্রাফটা কেমন হবে, এইটা হচ্ছে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর রোটরের ম্যাগনেটিক ফিল্ড নেই এবং এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে এন এম নেই, অর্থাৎ এন এম দিয়ে হচ্ছে মেকানিক্যাল স্পিড বোঝাচ্ছে। তো এই পয়েন্টে হচ্ছে এন এম ইকুয়াল 0, আর স্লিপের ইকুয়েশন হচ্ছে এন সিঙ্ক মাইনাস এন এম ডিভাইড বাই এন সিঙ্ক। তো এই পয়েন্টে এন এম যেহেতু 0, স্লিপ হচ্ছে 1, অ্যান্ড এই পয়েন্টে এন এম হচ্ছে এন সিঙ্কের সমান হয়ে যাবে মনে করতেছি। তো এখানে যদি সিঙ্কের সমান হয়ে যায় তাহলে এখানে স্লিপের ভ্যালু হচ্ছে 0, অর্থাৎ স্লিপের ভ্যালু আমি 1 থেকে 0 পর্যন্ত ভ্যারি করতেছি। তো এইটা যদি আমি গ্রাফটা দেখি, এর গ্রাফটা অনেকটা এরকম হবে। আচ্ছা, আর এখানে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে স্লিপ 0 থাকে হচ্ছে লাইট লোড কন্ডিশন, এটা হচ্ছে লাইট লোড, আর এটা হচ্ছে হেভি লোড কন্ডিশন। তো এইখানে আমি যদি প্লটটা করি অলমোস্ট এরকম হবে, অর্থাৎ যখন এন এম অর্থাৎ মেকানিক্যাল স্পিডটা সিনক্রোনাস স্পিডের অনেক কাছাকাছি চলে যাবে, দ্যাট মিনস নো লোড কন্ডিশন অথবা লাইট লোড কন্ডিশন, তখন হচ্ছে রোটরের রোটরের সাপেক্ষে, অথবা আমি যদি স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড বলি, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের সাপেক্ষে রোটরের কোনো রিলেটিভ ভেলোসিটি থাকবে না। রিলেটিভ ভেলোসিটি না থাকলে রোটরেরও কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। তো এই জন্য সিনক্রোনাস স্পিডের কাছাকাছি, দ্যাট মিনস স্লিপ 0, এই পয়েন্টে রোটরের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0 হয়ে গেছে। এই একটা কার্ভ গেল। আর এই অ্যাক্সিসে কিন্তু আমি রোটর ম্যাগনেটিক ফিল্ডকে প্লট করছি, আমি চাইলে এর অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমি হচ্ছে আই আরও বলতে পারি, ঠিক আছে, অথবা এই যে বি আর অথবা আই আর। কেন বলতেছি, কারণ হচ্ছে আই বি আর ইজ প্রপোর্শনাল টু আই আর, অ্যান্ড আমি এখান থেকে আই আর এর যেই এক্সপ্রেশন আছে, আমি যদি রোটরের সার্কিটটা একটু ড্র করি, যে এস এক্স আর 0, আর আর 0, এস ই আর 0 অথবা ই 0, ইআর 0 লিখলাম। আচ্ছা, এখানে রোটরের কারেন্টের এক্সপ্রেশন হবে হচ্ছে ইআর 0 ডিভাইডেড বাই আর আর প্লাস জে এস এক্স আর 0। এটাকে আমি যদি সিম্পলিফাই করি, আচ্ছা সিম্পলিফাই না করেও লিখতে পারি। এইখানে আমি যদি এখান থেকে, আচ্ছা একটু সিম্পলিফাই করি, ইআর 0 ডিভাইড বাই আর এস বাই, সরি, আর আর বাই এস প্লাস জে এক্স আর 0 আইআর, অ্যান্ড আইআর এর এক্সপ্রেশন অ্যাবসলিউট ভ্যালু যদি নেই, ইআর 0 ডিভাইড বাই রুট ওভার আর 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 ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এক্স আর 0 স্কোয়ার। তো এখানে আমি দেখতেছি যে আইআর কে কিন্তু আমি একটা স্লিপের ফাংশন আকারে লিখতে পারি, এন্ড আমার এক্স এক্সিস বরাবর কিন্তু স্লিপকে আমি ভ্যারি করাচ্ছি 1 to 0। দ্যাট মিনস আমি হচ্ছে স্লিপের সাপেক্ষে আইআর এর একটা এক্সপ্রেশন পেয়ে গেছি।
তো এই গ্রাফটাই যদি আমি প্লট করি সামহাউ, তো এরকম আমি একটা কার্ভ পাবো, অর্থাৎ প্রথম দিকে হচ্ছে এরকম থাকবে এন্ড পরে হচ্ছে লিনিয়ার একটা রিজিয়ন পাওয়া যাবে। তো এটা গেল হচ্ছে বি আর এর কার্ভ। এন্ড তারপরে বি নেট, নেট ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বলছিলাম যে এটা থ্রু আউট দ্য রিজিয়ন কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ আমি যেই স্পিডে অপারেট করি না কেন এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে হ্যাঁ, এদিকে এক্স এক্সিস হচ্ছে, ওয়াই এক্সিস হচ্ছে বি নেট। আর আরেকটা যেই কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে cos থিটা আর। তো এটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে আমি এক্স এক্সিসে যদি এনএম রাখি অথবা স্লিপ ইকুয়াল 0 রাখলাম আর এখানে স্লিপ ইকুয়াল 1 রাখলাম, তো এইটার ক্ষেত্রে দেখা যাবে যে যখন লোড লোড যখন কম থাকে তখন হচ্ছে এনএম অনেক বড় থাকে, মানে দ্যাট মিনস সিনক্রোনাস স্পিডের কাছাকাছি, তখন দেখা যাবে যে পাওয়ার ফ্যাক্টরটা খুবই ভালো হয় এবং 1 এর কাছাকাছি, দ্যাট মিনস টেন্স টু 1। তো এই জন্য যখন এনএম অনেক বড় তখন কিন্তু cos থিটার ভ্যালুটা একটা কনস্ট্যান্ট এবং 1 এর কাছাকাছি হচ্ছে, কিন্তু যখন স্লিপ অনেক বেশি, দ্যাট মিনস মেকানিক্যাল স্পিডটা কম হয়ে গেছে, তখন কিন্তু আহ, এটা একটা ইন্ডাকটিভ লোড, হাইলি ইন্ডাকটিভ লোড হিসেবে বিহেভ করবে এবং এটার পাওয়ার ফ্যাক্টর অনেক খারাপ হবে। দ্যাট মিনস cos থিটা পাওয়ার ফ্যাক্টর ভার্সেস স্পিড এর কার্ভটা অনেকটা এরকম হবে। আর এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 1, তারপরে এইদিকে হচ্ছে 1 থেকে কম। তো এখানে হচ্ছে cos থিটা আর ইকুয়াল cos tan ইনভার্স এক্স আর বাই আর আর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা আমরা হচ্ছে এভাবে বের করতে পারি যে রোটরের যেই ইন্ডাকটেন্স আছে সেটা ডিভাইডেড বাই, আচ্ছা ইন্ডাকটেন্সের জন্য যেই ইম্পিডেন্সটা আছে সেটার ভ্যালু ডিভাইড বাই রোটর রেজিস্ট্যান্স। ওকে, অ্যান্ড এখান থেকে হচ্ছে cos tan ইনভার্স এক্স আর এর ভ্যালু হচ্ছে এক্স স্লিপ ইন্টু এক্স আর জিরো ডিভাইড বাই আর আর। তো এখানেও কিন্তু আমি cos থিটা আর যেটা পেলাম সেটা হচ্ছে ইজ ফাংশন অফ স্লিপ, স্লিপের রেসপেক্টে কিন্তু আমি এক্স এক্সিসে স্লিপকে রেখে এরকম একটা মানে গ্রাফ প্লট করতে পারতেছি। তো এখন আমরা তিনটা কার্ভ পেলাম এন্ড তিনটা কার্ভ হচ্ছে এদের মানে এদের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমি যদি এদেরকে গ্রাফিক্যালি মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে আমি টাউ ইনডিউসড এর গ্রাফটা পেয়ে যাবো, কারণ টাউ ইনডিউসড এর মধ্যে তো এই তিনটা কম্পোনেন্টই আছে। আমি হচ্ছে এই তিনটাকে ইন্ডিভিজুয়ালি প্লট করে দেখলাম। ওকে, এখন আমি যদি এদের তিনটাকে গ্রাফিক্যালি মাল্টিপ্লিকেশন করি, হ্যাঁ, ইন দ্যাট কেস আমার টাউ এর গ্রাফটা আসবে একটা এরকম। এদিকে টাউ এন্ড এদিকে হচ্ছে মেকানিক্যাল স্পিড। তো তিনটা কার্ভে যদি আমি স্টার্টিং পয়েন্ট দেখি অর্থাৎ স্লিপ 1, সেখানে দেখা যাচ্ছে যে বি আর এর ভ্যালুটা অনেক বড় কিন্তু cos থিটার ভ্যালুটা আবার ছোট। দ্যাটস ওয়াই এই পয়েন্টের ভ্যালুটা কিন্তু আহ, কম থাকবে, কিছুটা কম থাকবে এন্ড আস্তে আস্তে দেখা যাচ্ছে যে থিটার ভ্যালু cos থিটার ভ্যালু বাড়তেছে এবং বি আরও কিন্তু একটা সার্টেন রিজিয়ন পর্যন্ত কনস্ট্যান্ট আছে বা হাই ভ্যালু প্রোভাইড করতেছে। তো আলটিমেটলি গ্রাফিক্যাল মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা এরকম আসবে যে টাও এখানে বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে এন্ড তারপরে হচ্ছে এটা ফল করবে। ওকে, তো যেখানে এসে ফল করলো এটা হচ্ছে আমার এম সিঙ্ক, এইটা জিরো, কারণ এই পয়েন্টে আমি যদি খেয়াল করি এই পয়েন্টে কিন্তু বি আর এর ভ্যালুটা জিরো হয়ে গেছিল। তো এই জিরো দিয়ে বাকি দুইটা গ্রাফকে গুণ দিলে কিন্তু আলটিমেটলি আমার রেজাল্টটা জিরো আসতেছে, এই জন্য এখানে সিঙ্ক্রোনাস স্পিডের জন্য ইন্ডিউস টর্কের ভ্যালু জিরো পাইছি। অ্যান্ড এখানে হচ্ছে স্লিপ 1, এখানে হচ্ছে স্লিপ 0, সরি স্লিপ এখানে এখানে হচ্ছে স্লিপ 1 আর এখানে স্লিপ 0। আর এই পয়েন্টে যে ম্যাক্সিমাম টর্ক পাইলাম এই পয়েন্টে টর্ককে বলা হয় পুল আউট টর্ক, পুল আউট টর্ক অথবা ম্যাক্সিমাম টর্ক। তো এইখানে যেই কার্ভটা পেলাম সেটাকে হচ্ছে আমি তিনটা রিজিয়নে ভাগ করতে পারি চাইলে। তো তিনটা রিজিয়ন কেমন হবে, এই একটা রিজিয়ন এন্ড সেকেন্ড আরেকটা রিজিয়ন হচ্ছে এখানে থাকবে এইটা। তো ফার্স্টে যে রিজিয়নটা আছে এই রিজিয়নকে আমি বলতেছি হাই স্লিপ রিজিয়ন, হাই স্লিপ রিজিয়ন। আর সেকেন্ড যে রিজিয়নটা পেলাম এইটা, এটাকে বলা হচ্ছে মডারেট স্লিপ রিজিয়ন, মডারেট স্লিপ রিজিয়ন। অ্যান্ড থার্ড যেই রিজিয়নটা আমি পেলাম এখানে এটাকে হচ্ছে লো লো স্লিপ রিজিয়ন বা হ্যাঁ লো স্লিপ রিজিয়নই বলে, একে, সরি।
লো স্লিপ রিজিয়ন। অ্যান্ড এইখানে অর্থাৎ যখন স্লিপ ওয়ান কখন থাকে একটা মোটরে, যখন মোটরটা একদম স্টার্টিং অবস্থায়, মানে কোনো রকম ইলেকট্রিক্যাল কানেকশন ছিল না, জাস্ট মাত্র রান করা শুরু করছে, তখন তো মোটরটার স্পিড জিরো, মানে শ্যাফটে কোনো স্পিড থাকে না, কেবলমাত্র স্টার্ট হইতেছে মোটরটা, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। ইন দ্যাট কেস এইখানে যে টর্কটা থাকবে এটা বলা হয় স্টার্টিং টর্ক বা টাউ স্টার্ট, একে স্টার্টিং টর্ক বলে। অথবা আচ্ছা, যেহেতু রোটরটা ওই অবস্থায় স্থির থাকে, কারণ যখন যাত্রা শুরু করতেছে বা মোটরটা ঘুরতে শুরু করতেছে তার আগে কিন্তু রোটরটা স্থির ছিল বা থেমেছিল, এই জন্য এই পয়েন্টে টর্ককে স্টার্টিং টর্কও বলা হয়, অথবা ব্লক রোটর বা লক রোটর কন্ডিশনও বলা হয়, যেটা আমরা এর আগে বিভিন্ন লো স্লিপ রিজিয়ন, হাই স্লিপ রিজিয়নের বিভিন্ন কেসে দেখে আসছি যে লক রোটর কন্ডিশন, তারপরে হচ্ছে নো লোড কন্ডিশন, বিভিন্ন স্পেসিফিক মানে স্পেশাল কেস। আর এইখানে যে লো স্লিপ রিজিয়নটা আছে, এই রিজিয়নে হচ্ছে ইনডিউস টর্ক, যেটা ইনডিউস টর্কটা মোটামুটি লিনিয়ার থাকে। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই টর্কটা আমি একটা স্ট্রেট লাইন দিয়ে কিন্তু একে কার্ভ ফিটিং করতে পারি, অর্থাৎ এই কার্ভে একটা স্ট্রেট লাইন দিয়ে এই অংশটুকুকে রিপ্লেস করে দেওয়া যায়। তো এই জন্য এখানে হচ্ছে এটাকে লিনিয়ার রিজিয়ন বলতেছি। তো আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে পুল আউট টর্ক। তো পুল আউট টর্কের পরে দেখা যাচ্ছে যে বিআর যেটা থাকে সেটা স্যাচুরেশনে চলে যায়। দ্যাট মিনস মোটামুটি এই পয়েন্টের পরে এই এতটুকু অংশ জুড়ে কিন্তু বিআর কনস্ট্যান্ট আছে বা স্যাচুরেশনেই আছে। তারপরে কিন্তু এন্ড দেখা যাচ্ছে যে ওই রিজিয়নটা এসে কিন্তু এই যে থিটা আর বা কস থিটা আর, এইটা মানে তখন হচ্ছে আচ্ছা সরি, পুল আউট টর্কের পরে হচ্ছে কস থিটার ভ্যালু কিন্তু আর খুব একটা বাড়তেছে না, মোটামুটি কনস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে আচ্ছা আমি আগে বলতে একটু ভুল বলছি, যে পুল আউট টর্কের পরে হচ্ছে থিটার বা কস থিটার ভ্যালুটা মোটামুটি স্যাচুরেশনে চলে যায়, আর বিআর এর ভ্যালুটা আস্তে আস্তে কমতে শুরু করে। তো এজ এ রেজাল্ট টাউ হচ্ছে এখান থেকে ফল করা শুরু করে। আর ইউজুয়ালি যে টাউ স্টার্ট আছে, টাউ স্টার্টের যে ভ্যালুটা, এইটা হচ্ছে মোটামুটি ফুল লোড কন্ডিশনে যে টর্কটা থাকে তার 150% বা 1.5 টাইমস হয়ে থাকে। তো এটা সিগনিফিকেন্স আমি যদি একটু বলি, ওকে, তো স্টার্টিং টর্ক, এই যে স্টার্টিং টর্ক দ্যাট মিন্স টাউ স্টার্ট is almost 1.5 times of normal operating condition. নর্মাল অপারেটিং কন্ডিশন যেখানে থাকে, আচ্ছা আমি যদি টাউ স্টার্টের ভ্যালুটা একটু দেখি, এটা হচ্ছে মোটামুটি এরকম থাকে। অ্যান্ড একটা মোটরকে কিন্তু সাধারণত খুবই লো স্লিপে অপারেট করানো হয়, কারণ স্লিপ যত কম থাকবে এর শ্যাফটের স্পিড কিন্তু তত বেশি থাকবে। অ্যান্ড আমাদের এক্সপেকটেশন কিন্তু এটাই থাকে যে মোটরটা যেন, মানে রোটরটা যেন স্লো ডাউন না করে বেশি একটা। স্লো ডাউন করলে হচ্ছে স্লিপ বেড়ে যাবে, স্লিপ বাড়লে সমস্যা। তো মনে করি আমার মোটরটা হচ্ছে এইখানে অপারেট করতেছে, সাপোজ এই পয়েন্টে অপারেট করতেছে। এই পয়েন্টে অপারেট করলে এ হচ্ছে এই পরিমাণ স্পিড নিয়ে রান করতেছে। দ্যাট মিনস এই পয়েন্টের ভ্যালুকে যদি আমি NM1 বলি, অর্থাৎ এটা মেকানিক্যাল স্পিড 1 নিয়ে মোটরটা রান করতেছে। তো এই রান করার জন্য এর যে টর্কটা দরকার হবে সেটা আমি যদি গ্রাফ থেকে লক্ষ্য করি, মনে করি এই পয়েন্টের টর্ক হচ্ছে টাউ 1। তো নর্মাল অপারেটিং কন্ডিশন আমি বলছিলাম যে স্লিপটা অবভিয়াসলি ছোট হবে, স্লিপ ছোট হলে সেই ছোট স্লিপের জন্য আমি হচ্ছে করেসপন্ডিং টর্কটা পেয়ে গেলাম। তো এই টর্কটা হচ্ছে আমার নর্মাল অপারেটিং কন্ডিশনের টর্ক, অর্থাৎ মোটরটা যখন রান করে তখন সে লোডে এই পরিমাণ টর্ক ইনডিউস করে বা ইনডিউস টর্কের ভ্যালু এরকম হয়। এখন কথা হচ্ছে যে স্টার্টিং টর্কের ভ্যালু কেন নর্মাল অপারেটিং কন্ডিশনের থেকে 1.5 টাইমস বেশি, মানে 1.5 টাইমস হচ্ছে বা বেশি হচ্ছে। এটার রিজনটা হচ্ছে আমরা যেই ফিজিক্সের যে ফর্মুলা পড়ছিলাম ছোটবেলায়, যে কোনো একটা মানে মানে গতি জড়তা এবং স্থিতি জড়তার কথা যদি চিন্তা করি, অথবা আহ, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, এগুলোর কথা চিন্তা করি, তো একটা বস্তু যখন স্থির থাকে তখন কিন্তু তার স্থিতি ঘর্ষণের যে ভ্যালুটা থাকে সেটা কিন্তু গতীয় ঘর্ষণের ভ্যালু থেকে কম থাকে, অর্থাৎ সরি হ্যাঁ স্টার্টিং ফ্রিকশন কিন্তু বেশি থাকে। দ্যাট মিনস একে স্থির অবস্থা থেকে গতি অবস্থায় আনতে, মানে এই স্টেটে যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের জন্য কিন্তু বেশি পরিমাণে ফোর্স আমার দরকার হয়, যাতে করে সে আহ, স্থিতি জড়তা অবস্থা অতিক্রম করে সামনে আগানো শুরু করতে পারে। তো এখানে ফ্রিকশনের যে ভ্যালু সেটাও কিন্তু বড় হয়।
সো এইটাই হচ্ছে সেম অ্যানালজি, এখানে জাস্ট হচ্ছে রোটেটিং মোশনের ক্ষেত্রে, আর আমরা হচ্ছে যে ফ্রিকশনের কথা বলতেছি এটা হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে বলতেছি, বাট জিনিসটা মানে অ্যানালগাস। ওকে, সো এখন পর্যন্ত হচ্ছে আমরা স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স এর কার্ভ দেখলাম। এই কার্ভ হচ্ছে মানে আমরা যে কার্ভটা প্লট করছি এটা কাইন্ড অফ বিভিন্ন টাওয়ারের যে বিভিন্ন কম্পোনেন্টের উপর ডিপেন্ডেন্সি আছে এগুলোর দেখে, এগুলোর কার্ভ দেখে সেপারেটলি চিন্তা করে তারপর হচ্ছে তিনটা কার্ভ মাল্টিপ্লিকেশন করে টাও ইনডিউসের গ্রাফটা পাইলাম। তো এখন আমার টার্গেট হচ্ছে যেই স্পিড টর্কের যেই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স তো আমরা গ্রাফিক্যালি দেখলাম, এখন হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখবো, অর্থাৎ এখন আমরা দেখবো হচ্ছে ডিরাইভেশন অফ স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স। সো আমি যদি স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স এর যে ইকুয়েশন আছে এটা ডিরাইভ করতে চাই, আমাকে হচ্ছে দুইটা জিনিসের হেল্প নিতে হবে। একটা হচ্ছে ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট আছে এটা, এবং যে পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা আমরা একদম প্রথম দিকের লেকচারে দেখে আসছি ওইটা ইউজ করতে হবে। তো টাও ইনডিউসড, ইনডিউসড টর্কের ক্ষেত্রে ফর্মুলা আমাদের জানা আছে যে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা সিঙ্ক। এন্ড আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, এখানে হচ্ছে কোর লসের জন্য যে রেজিস্ট্যান্সটা থাকে ওটাকে ইগনোর করে আর কি সার্কিটে ড্র করলাম। এটা হচ্ছে R1, এটা হচ্ছে JX1, এটা হচ্ছে JX2, এইটা হচ্ছে R2 ডিভাইড বাই S। তো এখানে হচ্ছে কোর লস দেখানো হচ্ছে না, কোর লস রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে নেগলেক্ট করতেছি, অথবা হচ্ছে যদি রোটেশনাল লসের সাথে কোর লসকে মার্জ করে লেখা হয় বা লাম্প করে লেখা হয় তখন হচ্ছে এখানে আরসি বা কোর লসের যে রেজিস্ট্যান্স থাকে ওটা দেখানো দরকার হয় না। সো আমরা এখানে সিম্পলিফিকেশনের জন্য এটাকে বাদ দিয়ে লিখতেছি। তো এয়ার গ্যাপের যে পাওয়ারটা, এয়ার গ্যাপের পাওয়ারটা বেসিক্যালি R1 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে লসটা হয় ওই লসটা ইনপুট পাওয়ার থেকে বাদ দেওয়ার ফলে যেই পাওয়ারটা ওইটাই কিন্তু আমার এয়ার গ্যাপ পাওয়ার। সো এখানে যে এয়ার গ্যাপ পাওয়ারটা আছে সেই এয়ার গ্যাপ পাওয়ারটাকে কিন্তু মেইনলি কনজিউম করবে R2/S রেজিস্ট্যান্সটা, এন্ড R2/S রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি, যেটা আমরা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটের লেকচারে দেখে আসছি। R2/S রেজিস্ট্যান্সটাকে দুইটা পোর্শনে ভাগ করা যায়। এন্ড এয়ার গ্যাপ পাওয়ার, এয়ার গ্যাপ পাওয়ারের যে এক্সপ্রেশনটা ছিল, এই যে এয়ার গ্যাপ পাওয়ারের ক্ষেত্রে এয়ার গ্যাপ পাওয়ারকে আমি লিখতে পারি ইনপুট পাওয়ার থেকে যদি আমি স্টেটর কপার লসকে বাদ দেই, দ্যাট মিনস স্টেটর কপার লসটা খরচ হয় ডিউ টু রেজিস্ট্যান্স R1। সো আমি হচ্ছে এই ইকুয়েশনগুলো একটু নিয়ে যাচ্ছি। সো প্রিভিয়াস লেকচার থেকে আমি কিছু টার্ম এখানে নিয়ে আসছি। একটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার, সেটা হচ্ছে ইনপুট পাওয়ার থেকে আমি যদি স্টেটর কপার লসকে বাদ দেই এবং কোর লসকে বাদ দেই তাহলে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার পাচ্ছি। এন্ড কোর লসকে যেহেতু আমি এই সার্কিটে ইনক্লুড করি নাই, দ্যাট মিনস আমি কিন্তু এখানে আরসি রেজিস্ট্যান্সটাকে নিয়ে নেই। সো এইটা হচ্ছে আমার আপাতত নেগলিজিবল বা জিরো। এন্ড স্টেটর কপার লস হচ্ছে এইখানে R1 রেজিস্ট্যান্সের মধ্যে যেই পাওয়ারটা কনজিউম হচ্ছে 3I² ইন্টু R1 এটা বলতে পারি। এন্ড এয়ার গ্যাপ পাওয়ারটা হচ্ছে মেইনলি R2/S যে রেজিস্ট্যান্সটা আছে তার অ্যাক্রসে যে পাওয়ারটা খরচ হচ্ছে ওইটা। সো এখানে হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ারকে R2/S রেজিস্ট্যান্সটাই হচ্ছে অ্যাবজর্ব করবে। তো এয়ার গ্যাপ পাওয়ারের এক্সপ্রেশন তো আমরা দেখছি যে 3I² R2/S, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে কারেন্ট হচ্ছে I2। সো এখন আমি যদি টাওয়ারের এক্সপ্রেশনটা একটু লিখি, টাওয়ার এক্সপ্রেশন ছিল PAG ডিভাইড বাই ওমেগা সিঙ্ক। তো ওমেগা সিঙ্ক এখানে হচ্ছে এক্সপ্রেশন হচ্ছে 3I2² R2/S ডিভাইড বাই ওমেগা সিঙ্ক। তো এখন আমাকে হচ্ছে I2 কত এটা বের করতে হবে। তো আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা নিয়ে আসি, তো এখানে I2 বের করার ক্ষেত্রে আচ্ছা এখানে হচ্ছে I2 আমি দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এদিকে I1 কারেন্ট যাচ্ছে এবং এই ব্রাঞ্চের মধ্যে IM কারেন্ট যাচ্ছে এন্ড এর মধ্যে I2 কারেন্ট যাচ্ছে। তো আমি কারেন্ট ডিভাইডার করতে পারি। এন্ড অল্টারনেটিভলি আরেকটা কাজ করা যেতে পারে, সেটা
সেটা হচ্ছে থিভনিন ইকুইভ্যালেন্ট বের করা। সো আমি যদি থিভনিন ইকুইভ্যালেন্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমার সার্কিটটা হবে এরকম। আমি থিভনিন ইকুইভ্যালেন্ট বের করতে যাচ্ছি জাস্ট এই দুইটা পয়েন্টের মধ্যে, সরি, থিভনিন ইকুইভ্যালেন্ট বের করতে যাচ্ছি এই দুইটা পয়েন্টের মধ্যে, অর্থাৎ এটা যদি আমার এ টার্মিনাল হয়, এটা বি টার্মিনাল হয়, আমি এইখান থেকে জেড থিভনিন বের করতে যাচ্ছি এন্ড ভি থিভনিন বের করতে চাই। তো জেড থিভনিন এবং ভি থিভনিন বের করার ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল যে এই দুইটা পয়েন্টকে আমাকে প্রথমে সেপারেট করতে হবে। তো আমি যদি পয়েন্ট দুইটা সেপারেট করে দিই, এটা হচ্ছে আর ওয়ান জে এক্স ওয়ান এন্ড এটা হচ্ছে জে এক্স এম। এটা হচ্ছে আমার এ টার্মিনাল ছিল, আর এটা হচ্ছে আমার বি টার্মিনাল। এইখান থেকে আমাকে জেড থিভনিন বের করতে হবে এন্ড ভি থিভনিন বের করতে হবে। তো এইখানে ভি থিভনিনের এক্সপ্রেশন আসবে, আচ্ছা আমার এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ কিন্তু ভি ফাই, ওকে। তো জেড থিভনিনের এক্সপ্রেশনটা আসবে হচ্ছে জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার করে জেড এক্স এম ডিভাইড বাই জে এক্স এম প্লাস আর ওয়ান প্লাস জে এক্স ওয়ান, এর সাথে হচ্ছে ভি ফাই মাল্টিপ্লিকেশন। অ্যান্ড এখান থেকে আমি যদি অ্যাবসোলুট ভ্যালু বের করছি, ভি থিভনিনের অ্যাবসোলুট ভ্যালু হবে হচ্ছে ভি ফাই এক্স এম ডিভাইড বাই আর ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এম স্কোয়ার আর স্কোয়ার রুট ওভার, অর্থাৎ আমি হচ্ছে জাস্ট অ্যাবসোলুট ভ্যালুটা নিচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে দেখে আসছি যে এক্সএম ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চের যে ইম্পিডেন্স দিস মাচ গ্রেটার দ্যান আর ওয়ান রেজিস্ট্যান্স। তো আর ওয়ান রেজিস্ট্যান্স থেকে যদি অনেক বড় হয়, ইন দ্যাট কেস আমি লিখতে পারি যে এক্সএম, আচ্ছা এই যে এক্স ওয়ান প্লাস এক্সএম দিস ইজ অলসো মাচ গ্রেটার দ্যান আর ওয়ান। তো আমি আর ওয়ানকে এখান থেকে চাইলে ইগনোর করতে পারি। ইন দ্যাট কেস আমার ভি থিভনিনের এক্সপ্রেশন আসতেছে ভি ফাই এক্সএম ডিভাইড বাই রুট ওভার এক্সএম প্লাস এক্স ওয়ান স্কোয়ার। দ্যাট মিনস, আচ্ছা দিস ইজ অলমোস্ট ইকুয়াল ভি ফাই এক্সএম ডিভাইড বাই এক্স ওয়ান প্লাস এক্সএম, এটা লেখা যায়। সো এখন পর্যন্ত আমরা থিভনিন ভি থিভনিন বের করছি, এখন হচ্ছে জেড থিভনিন বের করতে হবে। তো জেড থিভনিন বের করার ক্ষেত্রে যেটা নিয়ম ছিল একদম, আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক কোর্স আছে সেখানে দেখে আসছি যে ইনপুট যে ভোল্টেজটা থাকবে, ইনপুট ডিপেন্ডেন্ট ভোল্টেজ, সেটাকে আমাকে জিরো করে দিতে হবে। তো আমার এখানে ইনপুট ভোল্টেজ ছিল এটা, এটা হচ্ছে জে এক্স ওয়ান, এইটা হচ্ছে আর ওয়ান, এইটা হচ্ছে জে এক্স এম, অ্যান্ড এই দুটো টার্মিনাল ছিল আমার এ টার্মিনাল এবং বি টার্মিনাল। তো আমাকে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে জিরো করে দিতে হবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে জিরো করে দিতে হলে এটা শর্ট করে দিব, অ্যান্ড শর্ট করে দেওয়ার পরে আমার এখানে হচ্ছে জেড থিভনিন বের করতে হবে। তো জেড থিভনিনের ভ্যালু হচ্ছে জে এক্স এম এর সাথে আমি যদি এদেরকে প্যারালাল করে দেই আর ওয়ান, তো এখান থেকে আমি হচ্ছে জেড থিভনিন পেয়ে গেলাম। তো এদেরকে যদি আমি একটু সিম্পলিফাই করি, জে এক্স ওয়ান প্লাস আর ওয়ান ডিভাইড বাই the summation, that means jxm x1 plus r, and এখানেও আমরা হচ্ছে আগের মতো অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করব, xm much greater than x1 and xm plus x1 much greater than r1, that means that Thevenin will be equal to আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি আমি, অ্যাপ্রক্সিমেশন আগে অ্যাপ্লাই না করে এখানে হচ্ছে জেড থিভনিন তো দুটো কম্পোনেন্ট থাকবে, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্টকে আমি জেড এক্স থিভনিন বলতেছি। তো এখানে আর থিভনিন যেটা আছে, আর থিভনিনের এক্সপ্রেশন বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এইখানে জেড থিভনিন কিন্তু একটা কমপ্লেক্স কোয়ান্টিটি অ্যান্ড এর ডিনোমিনেটরে কিন্তু ইমাজিনারি পার্ট আছে। তো এইটাকে আমি যদি একটা রিয়েল পার্ট এবং একটা ইমাজিনারি পার্টের সামেশন আকারে প্রকাশ করতে চাই, ইন দ্যাট কেস আমাকে হচ্ছে ডিনোমিনেটরে যে পার্টটা আছে তার কনজুগেট দিয়ে এই ফ্র্যাকশনের উপরে এবং নিচে মাল্টিপ্লিকেশন করতে হবে। দ্যাট মিনস যে এক্স ওয়ান এই টার্মটা তো থাকবে, অ্যান্ড নিচে যেই টার্মটা আছে ডিনোমিনেটরে তার কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিনস আর ওয়ান প্লাস জে এক্স এম প্লাস এক্স ওয়ান, অ্যান্ড এর কমপ্লেক্স কনজুগেটের ভ্যালু হচ্ছে আর ওয়ান মাইনাস জে এক্স এম প্লাস এক্স ওয়ান, অ্যান্ড অবশ্যই এই টার্মটাকে আমাকে উপরেও মাল্টিপ্লিকেশন করা লাগবে। তো এইখান থেকে আমি যদি সাম অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করি, ইন দ্যাট কেস আমি হচ্ছে ফাইনাল যে এক্সপ্রেশনটা পাবো এটা আমি একবার লিখতেছি। আর থিভনিনের এক্সপ্রেশনটা আসবে আর ওয়ান এক্স এম ডিভাইড বাই এক্স ওয়ান প্লাস এক্স এম হোল স্কোয়ার, অ্যান্ড এক্স থিভনিন যে কোয়ান্টিটি আছে এর এক্সপ্রেশন অলমোস্ট ইকুয়াল এক্স ওয়ান আসবে। অর্থাৎ এইখান থেকে আমি যদি সাম অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করি সাম স্টেপস,
then I will get R Thevenin plus J X Thevenin. ওকে, তো আমি হচ্ছে এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেয়ে গেলাম। তো আলটিমেটলি আমার সার্কিটটা যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা এটা ছিল আমার স্টার্টিং মানে মেইন সার্কিট। এই সার্কিট থেকে আমি হচ্ছে শুরু করছি অ্যান্ড আমি হচ্ছে এই পার্টটুকুকে রিপ্লেস করছি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। দ্যাট মিনস আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে ভিটি থেভেনিন অ্যান্ড এখানে হচ্ছে এক্স থেভেনিন, এটা হচ্ছে আর থেভেনিন, এটা ছিল আমার এ অ্যান্ড এটা ছিল বি, এইটা হচ্ছে বি পয়েন্ট অ্যান্ড এখানে হচ্ছে জে এক্স টু অ্যান্ড এখানে হচ্ছে আর টু বাই এস। তো এই দুইটা, আচ্ছা জে এক্স থেভেনিন অ্যান্ড এই দুইটা একসাথে কম্বাইন্ডলি এদেরকে আমি বলতেছি জেড থেভেনিন অ্যান্ড এদের মধ্যে যে কারেন্টটা যাচ্ছিল সেটা হচ্ছে আই টু। দ্যাট মিনস দিস কারেন্ট ইজ অলসো আই টু। সো আমি যদি এখন আই টুর এক্সপ্রেশন বের করি, আই টু উইল বি ভি থেভেনিন ডিভাইডেড বাই আর থেভেনিন প্লাস জে এক্স থেভেনিন প্লাস জে এক্স টু প্লাস আর টু ডিভাইড বাই এস। দ্যাট মিনস এখানে হচ্ছে ভি থেভেনিন। ওকে, আমি যদি এখান থেকে অ্যাবসলুট ভ্যালু কনসিডার করি, ইন দ্যাট কেস আর থেভেনিন প্লাস আর টু বাই এস স্কোয়ার প্লাস এক্স থেভেনিন প্লাস এক্স টু স্কোয়ার, এই কোয়ান্টিটিটা পেয়ে গেলাম। এখন আমার এয়ার গ্যাপ পাওয়ার ছিল হচ্ছে থ্রি আই টু স্কোয়ার আর টু বাই এস। তো এখানে আমি যদি আই টুর অ্যাবসলুট ভ্যালুটা রিপ্লেস করি, ইন দ্যাট কেস আমি এখানে পাবো থ্রি ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই RTH plus R2 divided by S whole square plus X থেভেনিন plus X2 whole square into R2 divided by S। তো এটাই ছিল আমার, আচ্ছা এটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার অ্যান্ড আমার টাউ ইনডিউসড, দ্যাট মিনস ইনডিউসড টর্কের ভ্যালু ছিল PAG ডিভাইডেড বাই ওমেগা সিঙ্ক। দ্যাট মিনস এই এয়ার গ্যাপ পাওয়ার যেটা আছে সেটাকে যদি আমি জাস্ট ওমেগা সিঙ্ক দিয়ে ভাগ করে দেই তাহলেই হচ্ছে আমি টাউ ইনডিউসড এক্সপ্রেশনটা পেয়ে যাই। দ্যাট মিনস এই কোয়ান্টিটি ইন্টু ওয়ান বাই ওমেগা সিঙ্ক। তো এখন পর্যন্ত আমি হচ্ছে ইনডিউস টর্কের এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। ইনডিউস টর্ক যদি আমি একবার রিরাইট করি, থ্রি ভিটিএস স্কোয়ার আর টু বাই এস ডিভাইড বাই ওমেগা সিঙ্ক আর টিএইচ প্লাস আর টু বাই এস হোল স্কোয়ার প্লাস এক্স টিএইচ প্লাস এক্স টু হোল স্কোয়ার। সো এই কার্ভটাকে যদি আমি প্লট করি এখন, এখানে কিন্তু স্লিপ আছে, এই কার্ভটাকে যদি আমি প্লট করি তাহলে আমি এর আগে যে কার্ভটা দেখেছিলাম দ্যাট মিনস স্পিড টর্ক কার্ভ, সেম একটা কার্ভ আমি পাবো। এইখানে এটা হচ্ছে আমার স্টার্টিং টর্ক, দেন আফটার রিচিং এ ম্যাক্সিমাম পয়েন্ট দিস ইজ আওয়ার পুল আউট টর্ক and if we increase the speed again and again then we will get at point at zero torque. That means এটা হচ্ছে x axis বরাবর মেকানিক্যাল স্পিড, y axis বরাবর হচ্ছে ইনডিউসড টর্ক অ্যান্ড আচ্ছা x axis বরাবর nm ও বলতে পারি অথবা স্লিপও বলতে পারি। তো এই পয়েন্টের ভ্যালু হচ্ছে n সিঙ্ক অথবা স্লিপ যদি বলি স্লিপের ভ্যালু হচ্ছে জিরো অ্যান্ড স্লিপ হচ্ছে এই দিক বরাবর ইনক্রিজ করে, এই পয়েন্টে স্লিপ হচ্ছে ওয়ান অ্যান্ড এই পয়েন্টে nm হচ্ছে জিরো আর এই পয়েন্টের nm এর ভ্যালু হচ্ছে n সিঙ্ক এর সমান। ওকে, সো এই ইকুয়েশনকে যদি আমি প্লট করি আমি এই ধরনের একটা কার্ভ পাবো। সো এর আগে যে কোয়ান্টিটিগুলো আমরা দেখছি অলরেডি সেগুলো হচ্ছে এই যে আবার একটু দেখি, এটা হচ্ছে আমার টাউ স্টার্ট অ্যান্ড আমি সবসময় অপারেটিং পয়েন্টকে এই রিজিয়নে রাখি, অর্থাৎ এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানি তাহলে হচ্ছে আমার অপারেটিং রিজিয়ন থাকবে হচ্ছে এইটুকুর মধ্যে। দ্যাট মিনস এই পয়েন্ট থেকে এন সিঙ্ক পর্যন্ত, সিনক্রোনাস স্পিড পর্যন্ত। এই পয়েন্টকে যদি আমি এ পয়েন্ট বলি আর এই পয়েন্ট যদি বি পয়েন্ট বলি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে আমার অপারেটিং রিজিয়নকে রাখা হচ্ছে, ঠিক আছে।
অ্যান্ড স্পেসিফিক আমার যে অপারেটিং পয়েন্ট থাকবে সেই অপারেটিং পয়েন্টের জন্য সাপোজ আমার অপারেটিং পয়েন্ট হচ্ছে এইখানে আছে, এই অপারেটিং পয়েন্টে আচ্ছা এই পয়েন্টকে আমি হচ্ছে এ দিয়ে, এইটাকে এ না দিয়ে, আচ্ছা একটু ভুল করছি, সেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এই রিজিয়নটুকুর মধ্যে আমি অপারেট করার চেষ্টা করব। অ্যান্ড এ হচ্ছে আমার ফুল লোড অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এইখানেই আমি হচ্ছে আমার মোটরকে মানে মোটরের অপারেটিং পয়েন্টকে রাখতে চাচ্ছি। দ্যাট মিনস এই পয়েন্টের যেই টর্কটা হবে, অর্থাৎ এ পয়েন্টের করেসপন্ডিং টর্কের ভ্যালুটাই হবে হচ্ছে আমার টাউ ফুল লোড অথবা টাউ লোড, অর্থাৎ আমার লোড যে টর্কটা পাচ্ছে সেটাই হচ্ছে আমার অপারেটিং পয়েন্টের টর্ক। তো স্টার্টিং পয়েন্টের টর্কটা তো অবশ্যই বেশি হবে। অ্যান্ড এখানে যেহেতু টাউ স্টার্ট গ্রেটার দেন টাউ লোড, অর্থাৎ লোডের যেই স্পিড আমার এক্সপেক্টেড তার থেকে স্টার্টিং টর্কটা বেশি হবে। স্টার্টিং টর্ক বেশি হলে হচ্ছে মোটরটা অ্যাক্সেলারেট করবে। ওকে, অ্যান্ড এই এক্সট্রা টর্ক দিয়ে আমি হচ্ছে অ্যাক্সেলারেট করতেছি, অ্যাক্সেলারেট করার পরে স্পিড ইনক্রিজ করবে। স্পিড ইনক্রিজ করতে করতে যখন একটা স্টেডি স্টেটে চলে আসবে, দ্যাট মিনস আমার স্টেডি স্টেট বলতে আমার হচ্ছে এই অপারেটিং পয়েন্টে যে স্পিড আছে এই পয়েন্টের স্পিড, সাপোজ আমি এই পয়েন্টকে N1 বলতেছি, এটা হচ্ছে N1। N1 স্পিড হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্পিড, এই স্পিডে অপারেট করাতে হবে। এই স্পিডে আসার পরে কিন্তু স্টার্টিং টর্ক থাকবে না, তখন হচ্ছে টাউ লোডে চলে আসবে, অর্থাৎ এই পয়েন্টের যে করেসপন্ডিং মানে অপারেটিং পয়েন্টের যে টর্ক সেই টর্কে এখন মোটরটা অপারেট করতে শুরু করবে। অর্থাৎ আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টেডি স্টেট, মানে এই অপারেটিং পয়েন্টকে কিন্তু আমরা স্টেডি স্টেট অপারেশন বলি। অ্যান্ড এই যে স্টেডি স্টেট অপারেশনে যে এই রিজিয়নটাকে মেইনলি লিনিয়ার রিজিয়ন বলা হচ্ছে, কারণ এর আগে ডিসকাশনে আমরা বলছি যে এই রিজিয়নটাকে আমরা স্ট্রেট লাইন দিয়ে আর কি ফিট করতে পারি এই জন্য। তো এখন তো আমরা দেখলাম যে নর্মাল অপারেটিং কন্ডিশনের ক্ষেত্রে স্টার্টিং এ দেখা যাচ্ছে স্টার্টিং টর্ক টাউ লোড অর্থাৎ ফুল লোড অপারেটিং কন্ডিশনের চেয়ে বড় হয়। কিন্তু সাপোজ আমি এমন একটা কেস চিন্তা করলাম যেখানে টাউ স্টার্টিং টর্কটা আমি কম দিলাম, স্টার্টিং টর্ক ইজ লেস দেন টাউ লোড। এই অবস্থায় কি হবে, মোটর কি ঘুরতে পারবে আদৌ নাকি পারবে না? তো এখানে অবভিয়াসলি স্টার্টিং অবস্থায় যেই টর্কটা দরকার হবে তার থেকে যেহেতু কম টর্ক দিছি আমি, এখানে তো মোটরটা ঘুরতে পারার কথাই না। তো এই অবস্থায় হচ্ছে মোটর স্টার্ট হবে না, অর্থাৎ মোটর স্টার্ট করার জন্য একটা হাই টর্কের দরকার হয়। অ্যান্ড হাই টর্কটা যেহেতু মানে টাউ স্টার্ট দিয়ে বোঝাচ্ছি আমি, তো মোটর কিন্তু যখন স্টার্ট হবে তখন একটা হাই কারেন্ট ড্র করে, অর্থাৎ এই স্টার্টিং টর্কটা প্রোভাইড করার জন্য একটা হাই কারেন্ট মোটরকে ড্র করতে হয়। সো এখনো পর্যন্ত আমরা হচ্ছে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টের যে অপারেশন আছে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের অপারেশন বলতে আমি হচ্ছে এইটুকুকে বোঝাচ্ছি, এইটুকুর কারণ দেখছি। এইটা ছাড়াও কিন্তু আরো দুইটা কোয়াড্রেন্টের অপারেশন আছে, একটা হচ্ছে জেনারেশন অপারেশন বা জেনারেশন রিজিয়ন, এবং আরেকটা হচ্ছে ব্রেকিং রিজিয়ন। এখন আমরা ওই দুইটা রিজিয়ন নিয়ে একটু ডিসকাস করব। তো যদি আমি বাকি দুইটা রিজিয়ন ইনক্লুড করি, ইন দ্যাট কেস আমার কার্ভটা দেখা যাবে অনেকটা এরকম। এখান থেকে এসে স্টার্টিং টর্ক হয়ে শুরু হলো, পুল আউট টর্কে পৌঁছানোর পরে হচ্ছে এটা জিরো ক্রসিং এ চলে গেল। এন্ড জিরো ক্রসিং এ যাওয়ার পরে, আচ্ছা এখানে একটু রিড্র করি, এরকম। এন্ড এইখানে যে হচ্ছে এরকম একটা কার্ভ পাবো আমি। তো এই রিজিয়নটাকে আমি বলতেছি ব্রেকিং রিজিয়ন, এন্ড এই রিজিয়নকে বলতেছি আমি জেনারেটর রিজিয়ন। তো এইখানে এই রিজিয়নটাকে ব্রেকিং রিজিয়ন কেন বলা হচ্ছে এটা এখন আমি ডিসকাস করব। এটা এদিকে হচ্ছে এন এম আর এটা হচ্ছে টাউ ইনডিউসড। ব্রেকিং রিজিয়ন এই জন্য বলা হচ্ছে যদি আমি রোটরকে যে সিনক্রোনাস স্পিডের ডিরেকশন আছে, অর্থাৎ এন এম হচ্ছে এইদিকে এন্ড এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এন সিঙ্ক অর্থাৎ সিনক্রোনাস স্পিড। তো আমি যদি সিনক্রোনাস স্পিড তো অবভিয়াসলি এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনে আছে, দ্যাট মিন্স এটা পজিটিভ কোয়ান্টিটি আমি বলতেছি। তো ব্রেকিং রিজিয়নে দেখা যাচ্ছে যে মোটরের যে মেকানিক্যাল স্পিড আছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স সিনক্রোনাস স্পিডের যে ডিরেকশনটা আছে, অর্থাৎ সিনক্রোনাস স্পিডে যেদিকে ঘোরার কথা তার অপোজিট ডিরেকশনে যদি ঘুরে, ইন দ্যাট কেস দেখা যাচ্ছে যে ইনডিউসড টর্কের ভ্যালুটা ফল করতেছে খুবই দ্রুত, এন্ড মোটরটা
বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ মোটরকে থামানোর জন্য কিন্তু উল্টা দিকে একটা যদি আমি উল্টা দিকে ঘোরানো শুরু করি তাহলে কিন্তু মোটরটা থেমে যাবে, অর্থাৎ এখানে কিন্তু ইনডিউস টর্কটা খুব দ্রুত ফল করতেছে। তো আচ্ছা, আর এখন আসি হচ্ছে জেনারেটর রিজিয়ন নিয়ে। তো আমরা এখনো পর্যন্ত দেখে আসছি যে যেই মোটরের যে মেকানিক্যাল স্পিড এটা কিন্তু সিনক্রোনাস স্পিডের থেকে কম হয়, কিন্তু একটা স্পেশাল কেস হচ্ছে যদি আমি সাপোজ মোটরটাকে সিনক্রোনাস স্পিডের চেয়েও বেশি স্পিডে ঘুরাইতে পারি, সাপোজ এই রিজিয়নে অর্থাৎ গ্রেটার দ্যান সিনক্রোনাস স্পিড, তখন দেখা যাবে যে মোটরটা কিন্তু একটা জেনারেটর হিসেবে বিহেভ করবে, অর্থাৎ আহ, এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে টর্কের ডিরেকশনটা উল্টে গেছে, অর্থাৎ জিরো থেকে মোটামুটি সিনক্রোনাস স্পিড পর্যন্ত টাউ ইনডিউসটা যেই ডিরেকশনে ছিল সিনক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে ঘোরানোর কারণে এই রিজিয়নটা এসে কিন্তু টর্কটা নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ টর্কের ডিরেকশনটা পাল্টে গেছে। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে ব্রেকিং রিজিয়ন যেটা আছে সেটা নিয়ে যদি আরেকটু আমি বলি, সাপোজ আমার একটা থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে কারেন্টের যে অ্যাঙ্গেলগুলো আছে ওইগুলো নিয়ে আমি ডিসকাস করতেছি। এটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া হয়, বি ফেজে 120 ডিগ্রি অ্যাপ্লাই করতে হয়, অ্যান্ড সি ফেজে হচ্ছে 240 ডিগ্রি। আচ্ছা, এটা -120 -240 ডিগ্রি। কিন্তু এখন আমি সাপোজ এইভাবে ভোল্টেজ সাপ্লাই না দিয়ে যদি আমি ভোল্টেজ সাপ্লাইটা এইভাবে দিই, এ এ প্রাইমের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, বি বি প্রাইমের অ্যাঙ্গেলটা হচ্ছে -240, আর সি সি প্রাইমের অ্যাঙ্গেলটা হচ্ছে -120। তো এইভাবে যখন আহ, তিনটা ফেজের ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে তখন দেখা যাবে যে রোটেশনের ডিরেকশনটা পাল্টে যাবে, অর্থাৎ যদি এইভাবে, এটা হচ্ছে 1 নাম্বার কেস, এন্ড হচ্ছে 2 নাম্বার কেস। তো 1 নাম্বার কেসে যদি মোটরটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে থাকে, 2 নাম্বার কেসে মোটরটা ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ এইভাবে হচ্ছে আমি মোটরের ডিরেকশনটা উল্টে দিতে পারি, এবং উল্টে দেওয়ার মাধ্যমে হচ্ছে মেশিনকে ইমিডিয়েটলি স্টপ করে দিতে পারি। যেমন কাইন্ড অফ আমি এটা কম্পেয়ার করতে পারি যে আমি একটা গাড়ি ব্রেক করাবো, তো ব্রেক করাতে গেলে রোটরের যেই রোটরটা এই যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড আছে তার সাপেক্ষে অপোজিট ডিরেকশনে ঘুরে দিতে হবে, অর্থাৎ একটা গাড়ি যে রান করতেছে সেই অবস্থায় তার রোটরের যেই ডিরেকশন ছিল সেই ডিরেকশনে রোটরটা সাপোজ গতি জড়তার কারণে ঘুরতেছে। এখন আমি স্টেটর ওয়াইন্ডিং এ ইচ্ছা করে বি আর সি ফেজের যেই ভোল্টেজের অ্যাঙ্গেল গুলো ছিল তাদেরকে ইনভার্স মানে উল্টা করে দিচ্ছি, অর্থাৎ বি আর সি ফেজকে ইন্টারচেঞ্জ করে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো এই ইন্টারচেঞ্জ করে দেওয়ার কারণে সিনক্রোনাস স্পিড যেটা থাকবে সেটা কিন্তু আহ, অর্থাৎ স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন সেটা কিন্তু উল্টে যাবে। তো এতে করে দেখা যাবে যে রোটরের রোটরের যে ডিরেকশন সেটা এবং সিনক্রোনাস স্পিডের ডিরেকশনটা উল্টা হয়ে গেছে। এই উল্টা হওয়ার কারণেই হচ্ছে মোটরটা ইমিডিয়েটলি স্টপ হয়ে যাওয়ার চেষ্টা করবে। অ্যান্ড এখন হচ্ছে আচ্ছা, টাউ ইনডিউসড যে এক্সপ্রেশনটা ছিল এটা আমরা দেখছিলাম যে এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইড বাই ওমেগা সিঙ্ক, অ্যান্ড এটা কিন্তু আরো একটা এক্সপ্রেশন আমরা প্রিভিয়াস লেকচারে দেখে আসছি, সেটা হচ্ছে পি কনফ ডিভাইড বাই ওমেগা এম, এভাবে লেখা যায়। তো আমি যদি পি কনফ অর্থাৎ কনভার্টেড পাওয়ারের এক্সপ্রেশন অর্থাৎ কার্ভটা দেখতে চাই, তো ইনডিউস টর্কের সাথে ওমেগা এম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই হচ্ছে আমি কনভার্টেড পাওয়ারের কার্ভটা পেয়ে যাব। তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখি, এদিকে হচ্ছে ওমেগা এম অ্যান্ড এদিকে হচ্ছে টাউ ইনডিউসড। তো এর কার্ভটা মোটামুটি দেখতে এরকম হয়, এটা হচ্ছে স্টার্টিং টর্ক, এটা হচ্ছে পুল আউট টর্ক, এন্ড এটা হচ্ছে আচ্ছা সরি এটা হচ্ছে পুল আউট টর্ক, এন্ড এইখানে হচ্ছে যে মোটরটা এইখানে হচ্ছে সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যাবে, এন্ড এখানে হচ্ছে স্লিপ 0 স্লিপ 1 এইটা, এন্ড এটার ম্যাক্সিমাম পয়েন্ট সাপোজ এইটা, এর এই পয়েন্টকে আমি হচ্ছে ওমেগা 1 বলতেছি। এন্ড পি কনভের এক্সপ্রেশন যদি আমি দেখি, এটা হচ্ছে টাউ ইনডিউসড অথবা ইনডিউসড টর্কের সাথে আমার মেকানিক্যাল স্পিডটা মাল্টিপ্লাই করতে হবে। তো এটা যদি মাল্টিপ্লাই করি তো দেখা যাবে যে এই পয়েন্টে কিন্তু ওমেগা এম ইকুয়াল 0। তো ওমেগা এম যদি 0 হয় তাহলে এইখানে 0 হইলে কনভার্টেড পাওয়ারটাও 0 হয়ে যাবে। তো কনভার্টেড পাওয়ার যদি 0 হয় তার মানে এই পয়েন্টে আমার কনভার্টেড পাওয়ারটা 0 থেকে 0 থাকবে, এন্ড এটা আস্তে আস্তে বাড়বে, বাড়তে বাড়তে মোটামুটি এইরকম জায়গায় যে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে, এন্ড তারপরে হচ্ছে এটা 0 হয়ে যাবে ইমিডিয়েটলি। তো এই পয়েন্টের যে স্পিড সেটাকে আমি হচ্ছে ওমেগা 2 বলতেছি। তো দেখা যাচ্ছে যে ইনডিউস টর্কের ম্যাক্সিমাম পয়েন্ট যেই স্পিডের জন্য পাওয়া যায়, কনভার্টেড পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু অন্য একটা স্পিডের জন্য পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স মেইনটেইন করতেছে এরা। অ্যান্ড এই পয়েন্টে সিনক্রোনাস স্পিড
এই সিনক্রোনাস স্পিডে জন্য অ্যাট ওমেগা ইকুয়াল ওমেগা সিঙ্ক, অর্থাৎ যখন মেকানিক্যাল স্পিডটা সিনক্রোনাস স্পিডের সমান হচ্ছে তখন টাউ ইনডিউসড এর ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোয়ান্টিটিটা জিরো, দ্যাট মিনস কনভার্টেড পাওয়ারও অবভিয়াসলি জিরো হবে। তো কনভার্টেড পাওয়ার দুইটা পয়েন্টের জন্য জিরো হয়, একটা হচ্ছে ওমেগা এম যখন জিরো অর্থাৎ মোটরটা থেমে থাকে, অর্থাৎ মোটরটা যখন থেমেই থাকে তার তো কোনো, সে তো কোনো পাওয়ারকে কনভার্ট করতেছে না আউটপুটে, তো এখানে জিরো হচ্ছে। এবং আরেকটা কেসে আউটপুট পাওয়ারটা জিরো হচ্ছে যখন মোটরটা পুরোপুরি সিনক্রোনাস স্পিডে চলে যাবে, তখন কিন্তু তার ইনডিউস টর্কটা জিরো হয়ে যাচ্ছে, ইনডিউস টর্ক জিরো হওয়ার কারণে কনভার্টেড পাওয়ারটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে, আচ্ছা এই কার্ভটা হচ্ছে পি কনভ, পি কনভের কার্ভ, এন্ড এই কার্ভটা হচ্ছে টাউ ইনডিউসড এর কার্ভ। এখন এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে টাউ ইনডিউস ইনডিউস টর্কের যে পিক পয়েন্ট সেইটা আর পি কনভের পিক পয়েন্ট কেন আলাদা, অর্থাৎ পি কনভের পিক পয়েন্টটা কেন আরো পরে আসতেছে। এটার রিজন হচ্ছে আমি যদি এই পয়েন্টকে এ পয়েন্ট বলি আর এটা যদি বি পয়েন্ট বলি, তো এই দুইটা পয়েন্টের মধ্যে আমি যখন এ থেকে বিতে যাব, এ থেকে বিতে যাওয়ার সময় কিন্তু দেখা যাবে যে ওমেগার ভ্যালুটা বাড়তেছে, অর্থাৎ ওমেগা এম কিন্তু ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ টাও কিছুটা ফল করলেও ওমেগা ইনক্রিজিং অবস্থায় আছে, এন্ড ওমেগা ইনক্রিজ, ওমেগা যে ইনক্রিজ এটা ডমিনেট করতেছে, তো এটা ডমিনেট করার কারণে পি কনটা আরো কিছু সময় পর্যন্ত বাড়বে, এন্ড বেড়ে এক পর্যায়ে যে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাবে, এন্ড তারপরে আবার হচ্ছে ফল করা শুরু করবে। তো এই কারণেই হচ্ছে কনভার্টেড পাওয়ারের পিক পয়েন্টটা কিছুটা পরে আসে। ওকে, তো সো ফার আমরা হচ্ছে ইন্ডাকশন মোটরের স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে জানলাম, অ্যান্ড আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই থাকবে, অ্যান্ড নেক্সট লেকচারে আমরা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর আরো কিছু অংশ আছে সেগুলো সম্পর্কে আরো ডিটেইলসে জানবো। অ্যান্ড সেই নেক্সট লেকচারে আমরা দেখবো হচ্ছে যে উন রোটর টাইপের যে ইন্ডাকশন মোটর আছে, এখানে হচ্ছে এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করা যায় এবং এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করে স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সকে সুবিধা মতো চেঞ্জ করা যায়। অর্থাৎ আমি হচ্ছে এই কার্ভকে, অর্থাৎ এই স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক্সের যে কার্ভটা আছে সেই কার্ভকে আমার প্রয়োজন মতো সুইপ করতে পারি, অর্থাৎ এই একটা রেজিস্ট্যান্সের জন্য এরকম কার্ভ যদি পাওয়া যায়, আরেকটা রেজিস্ট্যান্সের জন্য হয়তো এরকম কার্ভ পাওয়া যেতে পারে, অর্থাৎ এই কার্ভের শেপকে চেঞ্জ করা, এটা হচ্ছে এই, অর্থাৎ এই টিউনিংটা আমরা হচ্ছে নেক্সট লেকচারে দেখবো। সো থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য।